আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমাদের সেকেন্ড ক্লাস এই চ্যাপ্টারে। দেখা যাক আমাদের সামনে কি হয়। প্ল্যান তো ছিল আজকে আমরা এটা শেষ করে ফেলবো। তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছ? ভাইয়া প্রশ্ন সম্পর্কে কিছু বলেন। প্রশ্ন তোমরা যেটা ধরেছো সেটাই সঠিক। প্রশ্নে আমি অনেক চেষ্টা করতেছি যেন প্রশ্নের মধ্যে সলভে ভুল না থাকে। এখন টেকনোলজিক্যাল ব্যাপার তো, তারপরেও ভুল হয়ে যায়। তো আমি সলভগুলো পোস্ট করে দেবো গ্রুপের মধ্যে। যেমন জীববৈচিত্র্যের হটস্পটের কারণ কি? লাস্ট ক্লাসে আমি পড়িয়েছিলাম যে 2 নম্বরটা হচ্ছে হটস্পটের কারণ। তার মানে প্রথমটা হচ্ছে জিনগত, দ্বিতীয়টা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। তো এইটা ভুল আছে সলভের মধ্যে। আর পরিফেরা পর্বের প্রাণীদের এপিডার্মিসে কোন কোষটি থাকে? একজন দিয়েছ, এটার আসলে সঠিক আনসার কি? তো দেখো, আমি কিন্তু সেদিন বলেছিলাম তোমাদের যে নেমাটোসিস্ট আর হচ্ছে নিডোসাইড। যারা পড়াশোনা করেছো, হাইড্রা পড়েছো, তাদের এটা জানার কথা। সাইট মানেই কোষ, তাহলে এই কোষটা থাকবে। যখন আমি প্রশ্ন করব কোন কোষ থাকবে, তখন এইটা হচ্ছে আনসার। যদি কখনো জিজ্ঞেস করি এপিডার্মিসে কোনটি থাকে, তখন তোমরা কোষের কথা বলবা, নেমাটোসিস্টের কথা বলবা। কারণ কি, এই যে কোষটা, সেদিন তো আমি ছবি দেখিয়েছি যে কোষটা এরকম। নেমাটো মানে হচ্ছে সুতা, সিস্ট মানে হচ্ছে থলি। দেখো, তাহলে এই কোষটার মধ্যেই এই নেমাটোসিস্টটা আছে, রাইট? যদি কোষের কথা আমি জিজ্ঞেস করি তাহলে তোমরা এইটা দাগাবা। যদি আমি বলি এপিডার্মিসে বা বহিত্বকে কোনটি থাকে, তখন দুইটাই কিন্তু আনসার। ঠিক আছে, তাহলে এটা সঠিক আনসার কোনটা? নিডোসাইট, আমি যে প্রশ্নটা করেছি। ও সরি, প্রশ্নটা আসলে আমি নিজে ভুল করেছিলাম। এটা নিডারিয়া হতো, তো ওখানে দেওয়া ছিল পরিফেরা। কোনোটিই নয় আনসার। এটা তো নিডারিয়া পর্বের, তো প্রশ্নটাই ভুল ছিল। এটা আসলে হচ্ছে নিডারিয়া হতো। আমার নিজের ভুল এটা। আই এম এক্সট্রিমলি সরি। নেক্সট টাইম ইনশাল্লাহ এই ভুলগুলো আর থাকবে না। হ্যাঁ, পরিফেরার কথাই ছিল, তো তোমরা সঠিক দাগিয়েছো, কোনোটিই নয়। ইটস ওকে, তোমরা মার্ক পাচ্ছ। আচ্ছা, গতদিনে আমরা 3 নাম্বার থেকে শেষ করেছি। তো তোমরা তো বলেছো যে ভাইয়া আমরা তো এগুলো জানি কিংবা বুঝি, বইয়ে টিফিনের মধ্যে তো ট্রিক দেওয়াই আছে, মনে তো থাকবেই। তারপরে একটু টপিকগুলো একটু টাচ করতে, যেন আমি একটু কথা বলি প্রত্যেকটা টপিক নিয়ে। এই জন্য আমি আজকে 4 নম্বর পর্বটা শুরু করব। পর্ব 4, নেমাটো হেলমিনথিস। নেমাটো হেলমিনথিস নাম দেখে বুঝতে পারছো, প্লাটি হেলমিনথিস মানে প্লেটের মতো কৃমি বা চ্যাপ্টা কৃমির পর আরও একটা কৃমির পর্ব আছে। এটা হচ্ছে চ্যাপ্টা নয়, এটা হচ্ছে গোল কৃমি। তো আমাদের মনে হতেই পারে এগুলো কি গোল বলতে কি এগুলো কি টেনিস বলের মতো বা ক্রিকেট বলের মতো এরকম কৃমি? না, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের কথা বলা হয়েছে। দেখো, এই কলমটা আছে আমার হাতে আর এই যে মোবাইলটা আছে আমার হাতে। ধরা যাক এই মোবাইলটা। তো আমি যদি কখনো জিজ্ঞেস করি যে দুইটাই একই জিনিস, এখন তোমরা বলো তো এখানে গোল কোনটা আর চ্যাপ্টা কোনটা? তো চ্যাপ্টার কথা চিন্তা করলে তোমরা কিন্তু এইটা দেখবে, দেখো চ্যাপ্টা। আর এইটা যদি গোল বলো তোমরা, তাহলে প্রস্থচ্ছেদ দেখো সেম, এই দেখো গোল, রাইট? এইটার কথা বলা হয়েছে গোল কৃমি বলতে। তাহলে এটা একটা কৃমি। যদি আমরা এখানে কাটি তাহলে এরকম গোলাকার দেখতে পাবো, রাইট? গোল কৃমি।
তো এখানে কি কি প্রশ্ন হতে পারে, কি কি প্রশ্ন হতে পারে? প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে নেমাটোহেলমিনথিস পর্বের প্রাণীদের কি বলা হয়? এটা হচ্ছে গোল কৃমি বলে, প্রশ্ন 1। 2 নম্বর হচ্ছে এটাকে সুতা কৃমি বলে, সুতা কৃমি বলে। 2টা প্রশ্ন চলে আসলো। আর ওই যে ছকের মধ্যে ছিল না তোমাদের, যে কোনটার আবরণ কোন ধরনের, ভ্রূণ স্তর কোন ধরনের, সিলোম কোন ধরনের, এগুলো নিয়ে কিন্তু আমি কথা বলবো না, এগুলোও কিন্তু প্রশ্ন। এবং এখান থেকে গত এডমিশন পরীক্ষা তো 2-3টা প্রশ্ন এসেছিল, তোমরা তো জানোই, ওই ছকটা থেকে প্রশ্ন এসেছিল। তাহলে ওইটা তোমরা পড়ে নিবা। তো নেমাটোহেলমিনথিস থেকে 2টা প্রশ্ন হতে পারে, গোলকৃমি, সুতাকৃমি। কেন সুতাকৃমি? কারণ যেহেতু চ্যাপ্টা না, ফিতা না, তাহলে গোল হলেও, যেমন এই যে এটা তো অনেক লম্বা হয়, আমরা বলতে পারি এটা একটা সুতা, রাইট? তো যাই হোক, কথা শেষ। তো কৃমি নিয়ে আমরা একটু কথা বলি, একটু আবরণ নিয়ে কথা বলি আমরা আজকে। কাইটিন আর হচ্ছে কিউটিকল, 2টা আবরণ। কাইটিন, কিউটিকল। দেখো, তোমরা তো জানোই কাতে হচ্ছে কার্বোহাইড্রেট, মানে এটা হচ্ছে শর্করা, কাইটিনটা। কিউটিকল, তেল, কল, একটা মিল আছে না উচ্চারণে, কিউটিকল, তেল। তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে লিপিড। তো তোমাদের আমি একটা প্রশ্ন করি, যে তোমরা একটা প্রাণীকে কোনো আরেকটা প্রাণীর পরিপাক নালীতে রাখবা, সেই প্রাণীটা ওই উন্নত প্রাণীর পরিপাক নালীতে থাকবে, খাবে, বড় হবে। তুমি তাকে 2টা আবরণের মধ্যে কোনটা দিবা? কমেন্টের মধ্যে বলো, 2টা আবরণের মধ্যে কোনটা দিবা এবং কেন দিবা? আমরা যদি এইভাবে পড়ি, তাহলে এই আবরণ নিয়ে যদি প্রশ্ন আসে, ভুল হবে না। ভালো আছেন স্যার? আমি আছি আলহামদুলিল্লাহ। কিউটিকল দিব কারণ পাকস্থলীতে লিপিড পরিপাকের এনজাইম থাকে না বললেই চলে। মানে কি? পাকস্থলীতে লিপিড পরিপাকের এনজাইম থাকে না বললেই চলে। পাকস্থলী কেন আসছে এখানে? এরা তো সাধারণত ক্ষুদ্রান্তে এবং বৃহদান্তে থাকে, সব থেকে বেশি থাকে বৃহদান্ত্রে। তাহলে পাকস্থলীর কথা কেন আসছে? আচ্ছা, ব্যাখ্যাটা আমি দিই। সেটা হলো, দেখো এখানে একটা কৃমি আছে, এটা হচ্ছে একটা কৃমি, ওকে? তো কৃমিতে তুমি 2টা আবরণ দিতে পারো, একটা হচ্ছে কাইটিন দিতে পারো, একটা কিউটিকল দিতে পারো। এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কাইটিন শব্দটার সাথে কঠিন শব্দটার একটা মিল আছে, কঠিন। তাহলে কাইটিন আসলে খুবই কঠিন, খুবই কঠিন। তোমরা মনে হয় চিংড়ি দেখেছো, চিংড়ির আবরণ যেটা, এটা হচ্ছে কাইটিন। আরও একটু কঠিন করে ভাবো, তোমরা লবস্টার নিশ্চয় দেখেছো, চিংড়ির আর কি বড় বাপ। লবস্টার কিন্তু আরও কঠিন, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে ভেতরে মাংস বের করে খেতে হয়। তার মানে কাইটিনটা খুবই শক্ত। এখন তুমি একটু ভাবো তো, এই যে সুতার মতো জিনিসটা আমাদের নাড়িভুড়ির পেঁচানো জায়গায় আছে, তো এর আবরণটা যদি এরকম লোহার মতো শক্ত হয়, কাইটিনের আবরণ হয়, তাহলে সেখানে কি মুভ করতে পারবে সহজে? আঁকাবাঁকা হতে পারবে, চলাচল করতে পারবে? পারবে না। তাহলে তার অ্যাকোমোডেশনে একটা প্রবলেম হবে, থাকা নিয়ে একটা প্রবলেম হবে, রাইট? আরেকবার ভাবো তো, কৃমি তো সাধারণত হচ্ছে অ্যানাস দিয়ে বের হয়, তাহলে তাদের কি অবস্থা হবে? খুবই ভয়ানক একটা অবস্থা হবে না? এটা হচ্ছে একটা লজিক আর কি, কেন কাইটিন থাকা যাবে না। 2, যেহেতু সে এখানে আছে, তোমরা তো জানোই যে যারা আমাদের পরিপাক নালীতে থাকে তাদের পরিপাক তন্ত্র থাকে না, কারণ আমাদের পরিপাক নালীতে খাবার রেডি, ওকে কেন পরিপাক করতে হবে, তাই না?
যদি না থাকতে হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে? তাহলে সে কিন্তু মুখ দিয়ে খাবার নেবে, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ব্যাপার স্যাপার তো আছেই, ওগুলো আবার হচ্ছে ত্বক দিয়ে ব্যাপন ট্যাপন করে দিবে, এরকম একটা ব্যাপার আছে। তো শোষণের জন্য একটা ব্যাপার, মানে শরীরের বজ্র পদার্থ বের করে দেওয়ার একটা ব্যাপার আছে, যেটা জন্য হলেও এর আবরণটা কাইটিন দেওয়া যাবে না। বোঝা গেল? এইটা একটা ব্যাপার, মানে অ্যাকোমোডেশনটার জন্য হলেও ওকে কাইটিন দেওয়া যাবে না। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে কিউটিকল হচ্ছে লিপিড বা তেল, এরা হচ্ছে পানি বিদ্বেষী। তো তোমরা তো জানোই যে পরিপাক নালীতে যে খাবারগুলো থাকে এরা তো পানির মধ্যে দ্রবীভূত থাকে, রাইট? পরিপাক নালীর খাবারগুলো পানিতে দ্রবীভূত থাকে। তো এখন যদি তার আবরণটা পানি বিদ্বেষী না দাও, তাহলে সবই তোর শরীরের ভেতরে প্রবেশ করে সবই বের হয়ে যাবে, এটা বিপদ না? এই জন্য কিউটিকল আবরণ রাখতে হয়। আরও একটা কঠিনভাবে চিন্তা করো, যে কোনো কোষেরই আবরণ, যেহেতু আমরা কঠিন বা লোহার মতো কাইটিন দিই নাই, যে কোনো কোষের আবরণই লিপিড দ্বারা তৈরি। ফসফোলিপিড বাইলিয়ার না? ফ্লুইড মোজাইক মডেল পড়ছো না? রাহাত পাওনি? ফ্লুইড মোজাইক মডেল পড়ছ। তো ভালোভাবে বেঁচে থাকার জন্য হলো বাইরের আবরণটা হচ্ছে লিপিড রাখা উচিত। কাইটিন তুমি কোনোভাবে এখানে রাখতে পারবো না, রাখলে কৃমিগুলো সব মরে যাবে, উধাও হয়ে যাবে পৃথিবী থেকে, খবর হবে তোমার। তাহলে এখন বলো তো, এই কৃমির আবরণের নাম কি? বাহ্যিক আবরণের নাম কিউটিকল। 2, এবার আমরা একটু চলে আসি হচ্ছে শরীরের ভেতরে। দেখো লম্বা না, এটা একটা নলের মতো লাগছে না? খুব ইম্পর্টেন্ট একটা টপিক, নলের মধ্যে নল, টিউব উইদিন টিউব। এটা দেখো, এ তো খাবে, খাওয়ার জন্য এর মাঝখান থেকে একটা পরিপাক নালী আছে, রাইট? তো ছবিটা একটু আমি জুম করি, এটা তাহলে এরকম দেখায়, এ নল। কি মনে হইতেছে? প্রথমত নিজের একটা নল মনে হইতেছে, তাই না? তো ও যদি নিজে একটা নল হয়, তাহলে ওর ভেতরে আর একটা নল দেখা যাচ্ছে না? এখন যাচ্ছে কিনা? নলের ভেতরে নল, তাহলে নেমাটোহেলমিনথিসকে বলা হয় নলের ভেতরে নল। আরও কিছু ভেগ টার্ম আছে এখানে, যে এদের ঠোঁটের মধ্যে কিছু বৈশিষ্ট্যপূর্ণ কোষ আছে বা অঙ্গ আছে, বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবেষ্টিত বলে কথা আছে। ওরা তো আমাদের শরীরের ভেতরে থাকবে, ওদের তো হাত নাই, ওদের তো চামচ নাই, ছুরি নাই, যে আমাদের পরিপাক নালীটাকে এরকম কুচি কুচি করে কাটবে আর রক্ত খাবে, আছে নাকি? ডিনার ফর্ক আছে ওদের কাছে? তাহলে কি করতে হবে? ওদের ঠোঁট দিয়ে ওরা কামড় দেবে, পরিপাক নালীটাকে কামড় দেয়, ওখান থেকে ব্লিডিং হতে থাকে, সে ওখান থেকে চুষে চুষে খায়। তাহলে যাদের কৃমি আছে তাদের লক্ষণ কি হবে? রোগের লক্ষণ বলো তো? রক্ত কমে যাচ্ছে, রক্ত যদি কমে যায় রক্ত স্বল্পতা দেখা দিবে, রক্ত যদি স্বল্পতা দেখা দেয় তাহলে তার শরীরে অক্সিজেন পরিবহন ঠিকঠাক হবে? হবে না। অক্সিজেন পরিবহন যদি ঠিকঠাক না হয়, কোষগুলোর ভেতরে শক্তি উৎপন্ন হবে? হবে না। কোষের ভেতরে শক্তি না উৎপন্ন হলে মানুষটা দুর্বল হয়ে যাবে না? তার মানুষের দুর্বলতা বলে একটা রোগ থাকবে। ক্লিয়ার? তাহলে রক্ত স্বল্পতা এবং দুর্বলতার জন্য একটা দায়ী ব্যাপার হচ্ছে কৃমি। এর লেখার দরকার নেই, এটা আসবে না। আচ্ছা, এবার আসো, খুব ইম্পর্ট্যান্ট, যৌন দ্বিরূপতা। আমাদের মাদার গ্রুপে সব থেকে বেশি আমি যেটা নিয়ে কথা লিখেছিলাম এক সময়, সেটা হচ্ছে যৌন দ্বিরূপতা বা সেক্সুয়াল ডাইমরফিজম। সুফিজম, তারপরে ক্রিশ্চিয়ানিজম, এগুলো মানে হচ্ছে একটা ধর্ম, একটা বৈশিষ্ট্য এরা বহন করে, রাইট? ইজম মানে একটা কোনো একটা কিছু ধারণ করছে। সেক্সুয়াল মানে হচ্ছে যৌন, ডাই মানে হচ্ছে 2,
মরফো মানে হচ্ছে আকার আকৃতি, বলে না মরফোলজিক্যাল শ্রেণী বিভাগ, মানে আকার আকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগ। এখন দেখো তো সেক্সুয়াল ডাইমরফিজম বলতে কি বোঝাচ্ছে, যে এই সকল প্রাণীর যৌন মানে যৌনতা দুই ধরনের আকার আকৃতি থাকতে পারে। যেমন পুরুষগুলা খাটো হবে, স্ত্রীগুলো লম্বা হবে, এইরকম ব্যাপার স্যাপার আছে। বর্ণগুলো আলাদা হবে, স্ত্রীগুলো একটু মোটা হবে, কারণ এগুলো তো হচ্ছে প্রজননের ব্যাপার স্যাপার আছে। পুরুষ খাটো, স্ত্রী লম্বা সম্ভবত, তোমরা একটু দেখে নিও। তো যৌন দৃঢ়তা বলতে বোঝায় যে এই প্রথম আমরা একটা পর্ব পেলাম যেখানে এসে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে স্ত্রী, এটা হচ্ছে পুরুষ। প্রথম 3 পর্বে গিয়ে আমরা কিন্তু এটা বুঝি নাই। আচ্ছা, খুব দ্রুত তোমরা একটা প্রশ্নের আনসার করো তো কমেন্টের মধ্যে, যে এর আগে যারা ছিল তারা ইউনিসেক্সুয়াল না বাইসেক্সুয়াল, মানে এক লিঙ্গিক না উভলিঙ্গিক, এইটা বলো। 1, 2, 3 পর্ব দেখো যে এরা এক লিঙ্গিক না উভলিঙ্গিক। 2 নাম্বার, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যদি এক লিঙ্গিক হয়। আচ্ছা, এই প্রশ্নের আনসারটা আগে করো, তারপরে আসুক এটা। তোমাদের মুন্না ভাই কোথায়? সমস্যা নেই, মন খুলে কথা বলো, ক্লাস তো। রক্ত শূন্যতা বলে কিছু নেই, রক্ত স্বল্পতা বলে। আচ্ছা, অ্যানিমিয়া শব্দের অর্থ হচ্ছে, এ মানে হচ্ছে না, মিয়া মানে হচ্ছে রক্ত, মানে রক্তই নাই। বাট মনে রাখবা, রক্ত নাই বলতে আসলে পৃথিবীতে কিছু নাই। রক্ত থাকে, একটু কম থাকে, স্বল্পতা। তাহলে এটা একটা মিসনোমার বা ভুল নাম। আচ্ছা, তাসনিম মাহমুদ অনেক প্রশ্ন করেছো, কৃমিগুলা আমাদের অন্ত্রের মধ্যে হজম হয়ে যায় না কেন? কৃমিগুলো যদি আমাদের পাকস্থলীতে থাকতো তাহলে হজম হয়ে যেত। নিশ্চয়ই আমাদের পাকস্থলীতে কৃমি যায়, যায় কি না? তো এগুলো হজম হয়ে যায়। 1, 2 নম্বর হচ্ছে পরিপাক পুরোপুরি হয় ক্ষুদ্রান্তের প্রথম দিকে। ক্ষুদ্রান্তের প্রথম দিকের জায়গার নাম কি? ডিওডেনাম, জেজুনামের কিছু অংশ, রাইট? তারপর কিন্তু আর পরিপাক হয় না, শুধু শোষণ হয়। তো এখন আমি তো বললাম কিছুক্ষণ আগে যে এরা বৃহদান্ত্রে সব থেকে বেশি থাকে, ক্ষুদ্রান্ত্রে শেষের দিকে থাকে। তো এই সব জায়গায় শুধু খাবার আছে, কিন্তু এখানে কোনো পরিপাক এনজাইম নেই। তোমাদের কি মনে হয় যে পাকস্থলীতে যে এনজাইমগুলো ছিল পরিপাকের জন্য, এই এনজাইমগুলো প্রোটিন পরিপাকের যে এনজাইমগুলো ছিল, এটা তো প্রোটিন, প্রোটিন পরিপাকের এনজাইমটা কি তোমাদের মনে হয় যে পাকস্থলীতে নেমে ডিওডেনামে যায় কিংবা বৃহদান্তে গিয়ে কাজ করতে পারে? না, কাজ করতে পারে না। কারণ তোমরা তো জানো যে এনজাইমগুলো নিষ্ক্রিয় হয়ে যায় কখন? যদি পরিবেশ ঠিকঠাক না থাকে, পিএইচ, তাপমাত্রা, কিংবা হচ্ছে মানে যে কোনো পরিবেশ, ঘনত্ব ঠিক নাই, পিএইচ ঠিক নাই, তাপমাত্রা তাপমাত্রা ঠিক নাই, আর এনজাইমগুলো কাজ করতে পারে না। তাহলে পাকস্থলীর পিএইচ হচ্ছে 1 থেকে 3 বা 1 থেকে 3.5-এর মতো, হাইলি অ্যাসিডিক। তো এখানে ওগুলো কাজ করতে পারতেছে, তাহলে নিচে গেলেও ওগুলার কাজ করতে পারতেছে। তাহলে কৃমির সাথে তাদের হয়তো বা দেখা হচ্ছে, কিন্তু কৃমি তাদেরকে দেখে কি দিচ্ছে? হাসি দিচ্ছে, পরিপাক করতে পারবা না। তো এই জন্যই কৃমিরা পরিপাক হয় না। আর আমরা তো আর হচ্ছে
আদমশুমারির মতো কৃমিশুমারি করি না, করি নাকি রাহাত? যদি করতাম তাহলে কিন্তু আর বুঝতে পারতাম কতগুলো খাচ্ছি, পাকস্থলিতে কতগুলো মারা যাচ্ছে, তাই না? প্রবসিস, শানু মাহমুদ কেউ হাসবেন না প্লিজ। শানু মাহমুদ, তোমার প্রশ্ন আসলে হাসার মতো কিছু না। তুমি তোমার ধারণা অনুযায়ী প্রশ্ন করেছো, খুশি হয়েছি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে এখানে একটা প্রশ্ন হয়, প্রথম তিনটা হচ্ছে উভলিঙ্গিক, তার মানে এক লিঙ্গিকের ব্যাপারটা মিশিয়ে দিলাম, মানে একটা শরীরের ভেতরে পুরুষ এবং মহিলা, রাইট? বাট মনে রাখবা, উভলিঙ্গিক হলেও ওরা কিন্তু কখনো একই শরীরে শুক্রাণু ডিম্বাণুর আদান প্রদান করে না, নিষেক ঘটায় না। বোঝা গেল? হাইড্রার ক্ষেত্রে কিন্তু বলা আছে যে হাইড্রার শরীরে শুক্রাশয় এবং ডিম্বাশয় দুইটা থাকে। ওইদিকে হয়েছে হয়েছে। হাইড্রার শরীরে শুক্রাশয় ডিম্বাশয় দুইটা থাকে, তাহলে একটা হাইড্রা কিন্তু নিজে বেঁচে থাকতে পারতো, শুক্রাণু ডিম্বাণু নিষেক ঘটিয়ে একটা সন্তান দিতে পারতো, কিন্তু এরা করে না। তার মানে স্বনিষেক হয় না, এটা একটা প্রশ্ন। উভলিঙ্গিকদের কি স্বনিষেক হয়? হয় না। কিন্তু উদাহরণ আছে কিন্তু স্বনিষেকের। আমি আসলে কোনটা বলতেছি, যে হাইড্রা উভলিঙ্গিক, বাট হাইড্রাই স্বনিষেক নাই। আচ্ছা, আমি খুব বেশি কথা বলতেছি, আশা করি তোমাদের এই টপিকটা এই পর্যন্ত শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে নেমাটোহেলমিনথিস, গোলকৃমি। কেন গোলকৃমি? প্রস্থচ্ছেদে আমরা গোল দেখতে পাই, দেখতে সুতার মতো লম্বা বা পাইপের মতো লম্বা, বা নলের ভেতরে নল, এটা একটা প্রশ্ন। আবরণ কি? কিউটিকল। যৌন দ্বিরূপতা দেখা যায় কোন পর্বের প্রাণীতে প্রথম? এটা আসবে নেমাটিয়ানে, নেমাটোহেলমিনথিসে। শেষ। আচ্ছা বলো তো তোমরা, যে এর কোন কোন তন্ত্র থাকবে না? আমি লিখে দিচ্ছি, তোমরা আনসার করো। শ্বসন তন্ত্র, ক। খ হচ্ছে পরিপাকতন্ত্র, গ সংবহনতন্ত্র, ঘ স্নায়ুতন্ত্র। মাল্টিপল আনসারের প্রশ্ন এটা। তোমরা একটু বলো যে কোন কোন তন্ত্র থাকবে না, খুব দ্রুত লেখো। এই চারটার মধ্যে কোনটা কোনটা থাকবে না? তোরা আঙুল দিয়ে ইশারা কর যে কয়টা থাকবে না। ওরা আনসার করতেছে, কনফিউজ করে দিচ্ছে আমারে। আমার মনে আছে আমি একবার হচ্ছে পরীক্ষার মধ্যে ট্রু ফলস আসে মেডিকেলে। তো মেডিকেলে কিছু পোলাপান আছে খুব পাকনা, পড়ালেখা করে নাই হয়তো সেই পরীক্ষার মধ্যে, এরকম করে লেখে। বলো আমার এটা কি? টিনা এফ। বলো আমার এটা টিনা এফ। হ্যাঁ, প্রশ্ন আসে কিন্তু যে ট্রু ফলস। আমাদের কিন্তু মেডিকেলে যে কোনো রিটেন পরীক্ষার আগে ট্রু ফলস আসে, একটা করে কোশ্চেনে 5টা করে ট্রু ফলস হয়, টিএফ টিএফ লিখতে হয়। তো ব্যাপারটা এমন, যারা পড়ে তারাই মার্ক পায়, যারা পড়ে না তারা কিন্তু মার্ক পায় না। আসলে খুব কঠিন এটা। তো এইরকম করে দাগায়, যেখানে কনফিউজ সেগুলো আছে এরকম। তো এইটা কিন্তু আমি এফও মনে করতে পারি, রাইট? আবার এই অল্প একটু মনে ভুলেই দিয়ে দিছে, মানে টিচারকে কনফিউজ করে, এটা ট্রু দেখা যাচ্ছে। এত চালাক এরা, হাত দেখাইলে নখ দেখাইলে এরকম করে বলা লাগবে, ওরা এরকম করতেছে। এই তো সবাই উল্টা পাল্টা করে ফেলছে। মেবি মেবি কেন রে? তোমাদের কি মাথা মাথা নাই?
তোমরা কি একটু চিন্তা করতে পারো না? তোমরা একটু দেখো তো এর শ্বসনতন্ত্রের কি দরকার? ব্যাপন প্রক্রিয়ায় ঘটনা ঘটাবে, শ্বসনতন্ত্র নাই। তো নাই কোনগুলা দেখো, হারিয়ে গেল। এবার দেখো পরিপাকতন্ত্র। আমি কেন এটা বারবার তোমাদের শেখাবো, তোমরা কনফিউজড কেন? ক এবং গ লিখে রাখছো। পরিপাকতন্ত্র মানে হচ্ছে পরিপাক নালী যোগ পরিপাক গ্রন্থি। তো এর তো গ্রন্থি নাই, এর কি যকৃতের মতো আছে? হেপাটিক সিকা, গ্যাস্ট্রিক সিকা বা এই টাইপের জিনিসগুলো আছে? নাই। তাহলে যদি না থাকে, শুধু নালী থাকলে কি পরিপাকতন্ত্র হয়? হয় না। তাহলে পরিপাকতন্ত্র অসম্পূর্ণ বলা যায়, বাট পরিপাকতন্ত্র কিন্তু নাই। পরিপাক নালী আছে বাট তন্ত্র নাই, সংবহন তন্ত্র নাই। আমাদের শরীর থেকে সরাসরি সে রক্ত নিচ্ছে, তার রক্ত নিজের দরকার নেই। আর স্নায়ুতন্ত্র আছে, আমরা তো নিডারিয়াতেও দেখেছিলাম যে নিডারিয়ার স্নায়ুতন্ত্র থাকে, স্নায়ু আছে। তো যাই হোক, এই জন্য দেখবা যে কোথাও স্নায়ুতন্ত্রের কথাই বলা নেই। আমি কি ব্রেক নিব? থ্রি মিনিট। এটা এটা এমনিতেই ব্রেক আর কি, স্ট্র্যাটেজিক টাইম আউট। চা কফি পান করতে পারো তোমরা এই সুযোগে। তুমি শেষ না? আসসালামু আলাইকুম। আমি যে তোমাদের বলতেছি যে এই কোশ্চেনগুলো আসতে পারে, তোমরা এক কাজ করবা, লাল পেন যদি থাকে বই খুলে ওই জায়গাগুলোতে দাগ দিয়ে রাখবা। কারণ তুমি যদি চাও যে আমি 10 সেকেন্ডের মধ্যে টপিকটা শেষ করব, 10 সেকেন্ডের মধ্যে টপিকটা শেষ হয়ে যাবে। পরীক্ষার আগে খুব জরুরি জিনিস এটা। কোন কোশ্চেনগুলো আসতে পারে? পরের 5, এইটা নিয়ে গল্প বলতে বলতে আমি এখন ক্লান্ত। মলাস্কার গল্প বলতে বলতে অনেক বলছি, অনেক জায়গায় বলছি। সবগুলো নিয়েই গল্প আছে, চাইলে সবগুলো নিয়েই গল্প বলা যায়। তো আমি এটা নিয়ে আজকে গল্প বলবো না।
দেখো আমরা আজকে পড়ছি মলাস্কা। মলাস্কা থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি এইটা তোমাদের বলবো। প্রথম কথা হচ্ছে মলাস্কা শব্দের অর্থ কি? নরম প্রাণী, নরমদেহী প্রাণী। সব প্রাণীরাই হচ্ছে নরমদেহী, বাট এটা স্পেশালি নরমদেহী, খুবই নরম। কারণ তোমরা তো জানোই যে শামুকগুলা ঝিনুকগুলা যখন চলে, তুমি যদি কাছে যাও ওরা সাথে সাথে নিজের শরীরটাকে ভেতরে নিয়ে যায়। এরা এতই নরম এবং খুবই ভালনারেবল এরা। তো নরমদেহীর আরেকটা বাংলা প্রতিশব্দ আছে কম্বোজ, কম্বোজ প্রাণী। এই প্রশ্নটা আসতে পারে। 1 নম্বর হচ্ছে কম্বোজ প্রাণী বলা হয় কোন পরের প্রাণীকে? মলাস্কা। নরমদেহী কারা? মলাস্কা। শেষ। এখন মলাস্কা থেকে আর কি ইম্পর্টেন্ট? মলাস্কা থেকে ইম্পর্টেন্ট দেখো, আমি শব্দগুলো শুধু লিখি। ম্যান্টল, জিহ্বা, রক্ত সংবহন, আরেকটা হচ্ছে এইটা নিয়ে গত এডমিশন পরীক্ষায় প্রশ্ন এসেছিল জিহ্বা থেকে। খুব সহজ সহজ প্রশ্ন আসে এডমিশনে, মেডিকেল এডমিশনে। তোমাকে শুধু কনফিউজড হওয়া যাবে না যে এটা এইটার মধ্যেই পড়বে, আর কোথাও পড়বে না। সেটা হচ্ছে দেখো ম্যান্টল কি। আচ্ছা, আরেকটা হচ্ছে শ্বাস প্রশ্বাস, শ্বসন, শ্বসন অঙ্গ। আর হচ্ছে রক্ত থেকে আমি একটু দিয়ে দিই, অ্যাড করে দিলাম আমি হচ্ছে এই দুইটা, সর্বোচ্চ এই দুইটা বেশি থাকতে পারে এখান থেকে। ম্যান্টল কি? ম্যান্টল হচ্ছে খোলস বা শেল, শক্ত। বইয়ে লেখা আছে চুনময়, তার মানে এটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের আবরণ। এখন প্রশ্ন হচ্ছে এরা কি ম্যান্টল, এটা কি দোকান আছে নাকি সমুদ্রে যে ওখানে গিয়ে একটু চুন টুন নিল, নিজের নিজের শরীরের মধ্যে মেখে দিল, দেওয়ার পর একটা শক্ত খোলস হয়ে গেল? এমন সুযোগ আছে? নাই। তাহলে কেমন হবে? দেখো আমাদের শরীর থেকে কিন্তু ঘাম বের হয়, হয় না? লোমকূপের গোড়াগুলো দিয়ে। তো একটা সময় কি হয়, আমাদের শরীরে ঘামের আবরণ তৈরি হয়। আমাদের লোমকূপের গোড়া দিয়ে কিন্তু মোমও বের হয়, হয় না? মোমগুলো বের হয় বলেই কিন্তু আমরা যদি এরকম করে একটু ডলাডলি করে একটু ঘেমে যাওয়ার পর, ধুলোবালিতে কাটার পর দেখা যায় যে মানে কাদা হয়ে গেছে ত্বকের উপরে। কি এটা? পানি হলে তো এমন হওয়ার কথা না। নিশ্চয় এটা মোম। তাহলে আমাদের শরীরে মোম আছে। এই যে মাঝে মাঝে বলো না আমাদের ত্বকটা চিটচিটে তেল তেলে, এটা কিন্তু আমাদের একটা হচ্ছে ডিফেন্স মেকানিজম। মানুষের ডিফেন্স মেকানিজম একটা হচ্ছে মোম আছে মানুষের ত্বকে। ওকে, তো আমাদের যখন মোম ক্ষরণ হয় ওদের এরকম ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ হয়। ক্যালসিয়াম কার্বনেট ক্ষরণ হয়। এখন কেমন করে ক্ষরণ হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড ক্ষরণ হয়ে অমুকের সাথে মিলছে কিনা বা কেমন করে বের হচ্ছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো না। তাহলে তার আবরণের নাম হচ্ছে ম্যান্টল। যতই এটা শক্ত হোক না কেন, এটা কিন্তু শ্বাস প্রশ্বাসে অংশ নিতে পারে। মানে সরি, এখানে একটু ভুল হয়েছে, ম্যান্টলটা শেলে পরিণত হয়। ম্যান্টল হচ্ছে ওদের আবরণ। ঠিক আছে। দুই জিহ্বা, জিহ্বা থেকে এসেছিল রেডুলা। এদের জিহ্বা কেমন? রেডুলা। এখন কথা হচ্ছে রেডুলাটা শক্ত হবে না নরম হবে? আচ্ছা, তোমরা কি কখনো দেখেছো যে তোমাদের আম্মুরা যে বটি দিয়ে রান্না করে, করতে করতে যখন ধার শেষ হয়ে যায় তখন কিন্তু ওই যে কিছু লোক আসে না, এসে বডির উপর দিয়ে এরকম ঘষাঘষি করে ধার দেয়, দেয় না? তো এই জিনিসটার নাম কি? র্যাত, রাইট? তো ওদের জিহ্বাটা কিন্তু এরকম একটু শক্ত। তার মানে কি থাকবে এখানে? কাইটিন না কিউটিকল থাকবে? কাইটিন থাকবে। তাহলে এদের জিহ্বা হচ্ছে কাইটিন নির্মিত, যেহেতু শক্ত। ক্লিয়ার? যেহেতু এটা র্যাতের মতো কাজ করে, কিভাবে? যে কোনো একটা প্রাণী আছে, বড় একটা প্রাণী, সে ওটাকে খাইতে পারছে না, ও জিহ্বা দিয়ে ঘষে 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 মাংস তুলে 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 খায়। বোঝা গেল? তাহলে রেতি জিহ্বা বলা হয়। তাহলে রেডুলার আরেকটা অর্থ হচ্ছে র্যাতের মতো জিহ্বা বা রেতি জিহ্বা। এইটা একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে। তাহলে 3,
4। মলাস্কার আবরণের নাম কি? ম্যান্টল। মলাস্কার জিহ্বা কি নির্মিত? কাইটিন নির্মিত। জিহ্বাকে কি বলা হয়? রেডুলা বলা হয়। রেডুলার বাংলা কি? রেতি জিহ্বা। শেষ। রক্ত সংবহন তন্ত্র খুবই ইম্পর্টেন্ট। অর্ধমুক্ত, এটা তোমাদের জন্য আমার প্রশ্ন রইল, অর্ধমুক্ত সংবহন কাকে বলে? অর্ধমুক্ত সংবহন কাকে বলে? যে রক্ত থেকে আপাতত পড়ার দরকার নাই, শ্বসন অঙ্গটা ইম্পর্টেন্ট। তোমরা তো জানো যে মলাস্কা পরের প্রাণীরা। তোমাদের বাড়িতে কি সুপারি গাছ আছে? তোমাদের এলাকায় কি বৃষ্টি হয়? বৃষ্টি হওয়ার পর দেখবা বা স্যাঁতস্যাঁতে জায়গাগুলোতে দেখবা যে ওখানে শামুক ঘুরে বেড়াচ্ছে। নদী নাই, পুকুর নাই, শামুক কোত্থেকে আসলো? তার মানে এরা স্থলেও থাকতে পারে, রাইট? স্থলে যদি থাকে তাহলে এদের ফুলকা, এরা তো পানির প্রাণী, ফুলকা নাই, স্থলে আসলে কি ফুলকা দিয়ে কাজ করতে পারবে? পারবে না। ফুলকা কিভাবে কাজ করে? মুখ দিয়ে পানি ঢোকে, ফুলকার ভেতর দিয়ে পানি যায়, তখন সে করে কি? পানির ভেতর থেকে অক্সিজেনটা নিয়ে শরীরের ভেতর প্রবেশ করায়। ফুলকা নাই, তার মানে এদের ফুসফুস আছে, রাইট? তার মানে যখন পানিতে থাকবে তখন ফুলকা, যখন মাটিতে থাকবে তখন ফুসফুস। এগুলো হচ্ছে শ্বসন অঙ্গ। শুধু এগুলাই না, তার শরীরের যে আবরণটা আছে ম্যান্টল, এটা হচ্ছে শ্বসন অঙ্গ। একটু ভালো করে খেয়াল করো, যদি ত্বক শ্বসন অঙ্গ হিসাবে কাজ করে তাহলে মনে রাখবে এটা ব্যাপনের মাধ্যমে গ্যাস বের করে দেয়, ব্যাপনের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। ক্লিয়ার? ব্যাপনের মাধ্যমে মানে হলো শরীরের ভেতরে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, বের করে দিচ্ছে। শরীরের ভেতরে অক্সিজেন কম, বায়ুমণ্ডলে অক্সিজেন বেশি, উচ্চ ঘনত্ব থেকে ভেতরে মানে শরীরের ভেতরে চলে আসতেছে। এইভাবে ম্যান্টলটা অংশ নেয়। তাহলে এখানে একটা মাত্র আছে যেটা ব্যাপনের মাধ্যমে শ্বসন করে। কোনটা? ম্যান্টল বা ত্বকটা। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে মলাস্কা যে প্রাণী, আমরা শামুক ঝিনুক দেখি, বাইরে যে আবরণটা, শক্ত আবরণটা, এটা কি দ্বারা তৈরি? ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে চুনময়। ক্যালসিয়াম কার্বনেটটা কিভাবে তৈরি হয়েছে? নিজের ত্বক বা ম্যান্টল থেকে খরিত পদার্থ দ্বারা, রাইট? ওকে। আর একটা ইম্পর্টেন্ট কথা, মলাস্কা 5 নম্বর পর্ব এবং এটি দ্বিতীয় বৃহত্তম পর্ব। দ্বিতীয় বৃহত্তম পর্ব। তো এখান থেকে এগুলোই পড়বো। আমি আর একটু মিশিয়ে দিচ্ছি। সব থেকে বেশি পাত্তা দিবা কোন জায়গায়? সব থেকে বেশি পাত্তা দিবা হচ্ছে এখন কম্বোজ প্রাণীটাকে, কারণ গতবার জিহ্বাটা এসেছিল। কম্বোজ প্রাণী কাদের বলা হয়? শেষ। নরমদেহিকারা, মলাস্কা। জিহ্বা যেহেতু এসেছিল এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে কথা বলার কিছু নেই। এবার আসতে পারে যে ম্যান্টল কি? এটা একটা আবরণ। ম্যান্টল কোন পর্বের আবরণ? মলাস্কা। এটা আসতে পারে। তারপর আরেকটা যদি প্রশ্ন করে তাহলে অর্ধমুক্ত সংবহন থেকে প্রশ্ন হবে, এটা নাও আসতে পারে, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। তাহলে এই দুটো, ম্যান্টল এবং রক্ত সংবহন। ক্লিয়ার? দেখো আমি যদি যেগুলো আসে সেগুলো পড়াইতাম, এতদিন আমাদের কোর্স কমপ্লিট হয়ে যেত। কবে? তাই না সুই ভাই? তোমাদের মনে কোনো প্রশ্ন আছে? একটু প্রশ্ন করো তো। আপসাইড ডাউন, জেলিফিশের স্নায়ুতন্ত্র নেই। আফসোস, বড়ই আফসোসের বিষয়। জেলিফিশের স্নায়ুতন্ত্র নেই। যাই হোক, স্নায়ুতন্ত্রের কথা কিন্তু বলা নাই কোথাও। আমি যেহেতু বলছি তোমাদের, শুধুমাত্র কর্ডাটাতে গিয়ে বলা হয়েছে যে আমাদের যে কর্ড থাকে দুইটা, নটো কর্ড এবং নার্ভ কর্ড, এই নার্ভ কর্ডটা পরবর্তীতে স্নায়ুতন্ত্রে পরিণত হয়, রাইট? রাহাত, তোমার নাম রাহাত, অনলাইনে আমাদের একটা স্টুডেন্ট আছে, ওরও নাম হচ্ছে রাহাত। তুমি অফলাইনে আমার কাছে পড়েছো, সেও পড়েছে। এখন তোমার যখন ডাকতেছি তখন সে নিশ্চয় চমকে যাচ্ছে। এর নাম রাহাত না, এর নাম হচ্ছে রাহাত। দ না, হাঁটু ভাঙা দ না? হ্যাঁ। শীতকালে ঘন ঘন স্ট্র্যাটেজিক টাইম আউটের জন্য দেরিতে ক্লাস শেষ হয়, রাতে খাওয়ার জন্য আর ভাত পাই না ভাই। ভাত। ঢাকা ইউনিভার্সিটিতে কি এবার বাংলাও দাগাতে হবে? শিওর? তোমরা কি বাংলার প্রিপারেশন নিতেছ?
হ্যাঁ, বাংলার প্রিপারেশনের জন্য কোচিং করা লাগবে, এতই টাফ একটা সাবজেক্ট, তাই না? ঢাবির প্রশ্নগুলো অনেক কঠিন। পলাশ পাল বলেছে ঢাবির প্রশ্নগুলো অনেক সহজ, অনেক সহজ, একেবারে জলের মতো সহজ। প্রশ্ন কঠিন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, ঠিক বলছি? আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তুমি পাত্তাই পাবা না, ওরা কোথেকে কোশ্চেন করছে, যেগুলো জীবনেও আসবে না ওগুলো কোশ্চেন করে বসে আছে। আর ঢাবির কোশ্চেনগুলোতে তারপরে একটু কথা আছে, গতবার যখন পলিজিন থেকে প্রশ্ন আসছে, তোমরা তো পলিজিন জিনিস বুঝোই না, ওই টপিকটা তো কলেজে পড়াই না, তাহলে তোমরা তো এখানে পাত্তাই পাবা না। আবার আসছে হচ্ছে রিজনের মধ্যে সালোক সংশ্লেষণের হচ্ছে গুরুত্ব না নিয়ন্ত্রণ আসছে, তো সবাই গিয়ে ওখানে হচ্ছে সালোক সংশ্লেষণের উল্টাটা দাগায় লিখে চলে আসছে। তো এই সহজ সহজ জিনিসগুলো যদি না দেখো, বেসিক যদি না জানো, ঢাকা ইউনিভার্সিটিতে দিতে পারবো না। ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন অনেক সহজ হয়, সহজ বলতে কাছাকাছি, মেডিকেলের কাছাকাছি, ভালোই লাগে আমার। প্লাটি হিমোসায়ানিন জিনিসটা কি প্রিয় স্টুডেন্ট? সায়ানিন শব্দের অর্থ কিন্তু হচ্ছে সায়ানাইড বা কপারের কথা। কপার তো নাকি কপার আয়ন, কপার আয়নের কথা আসে এখানে। তোমরা তো জানো হচ্ছে হিমোগ্লোবিনে আয়রন থাকে, হিমোসায়ানিন এরকম কপার থাকে। তো হিমোসায়ানিন থাকলে হয় কি, একটু নীল বর্ণ ধারণ করে। এটা হচ্ছে মানে কি বলবো, মানে এটা একটা ওই প্রোটিন অণু যেটা হচ্ছে রক্তর রসের মধ্যে দ্রবীভূত থাকে। তোমরা তো জানোই যে লোহিত রক্তকণিকা পেতে গেলে আমাদের কর্ডাটা পর্যন্ত আগাইতে হবে ধীরে ধীরে, তাই না? তাহলে লোহিত কণিকার ভেতরে থাকে হিমোগ্লোবিন। লোহিত কণিকা কোথায় থাকে? পানি, রক্তের পানিটাতে ভেসে থাকে, প্লাজমাতে, তাই না? তো হিমোগ্লোবিনের মতো হিমোসায়ানিনও একটা জিনিস, এটা শ্বসনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা দেখতে একটু নীল বর্ণের, কপার আয়নের উপস্থিতির কারণে। বাংলা গুচ্ছতে ঢাবিতে বাংলা দাগাতে হবে না, দেখছো ধরে বলছে। গুচ্ছ পদ্ধতিতে যে পরীক্ষাগুলো হবে সেখানে বাংলা আছে। আরিফাত আওয়াজম বলেছ মলাস্কা পরের প্রাণীরা তো দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়। আপেল শামুক মলাস্কা পরের প্রাণী, আবার অপ্রতিসাম্যের উদাহরণে আপেল শামুক বলা আছে। বড়ই আফসোসের বিষয়, কিছুই করার নাই। মানুষ হলে একটা কথা ছিল, আমরা মানুষ নিয়ে পড়তেছি। ঘাস ফড়িং হলে একটা কথা ছিল, ঘাস ফড়িং নিয়ে পড়তেছি। কেঁচো হলে কথা ছিল, কেঁচো আমরা দেখেছি। আপেল শামুক তো আমরা দেখিনি, এটা দেখতে কেমন, তাই না? তো বইতে যা আছে এখন তাই করতে হবে, কিছু উপায় নেই। কিছু কিছু জিনিসের আসলে আনসার হয় না। আমি জানি না আপেল শামুক কেমন দেখতে, তো এটাই পড়তে হবে, মনে রাখো শুধু। ভাইয়া ফিজিক্স আর কেমিস্ট্রি ধরি নাই, ফাহমিদা নিশাদ বলেছ। তুমি চিন্তা করো না, আমি পরীক্ষার আগে আগে আসবো, এসে তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রি বই ক্লিয়ার করে ফেলবো। ফিজিক্স কেমিস্ট্রি কেন তোমরা ধরো নাই? মানে কিভাবে তোমরা এই সব চিন্তা ভাবনা করতে পারো? ফিজিক্স তো সহজ, মেডিকেলের জন্য ফিজিক্স সহজ। ভার্সিটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের ম্যাথমেটিক্স করতে হচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের করতে হচ্ছে। এবং মোটামুটি এখানে ব্যালেন্স থাকে যে দুই দলই মোটামুটি ফিজিক্সে ভালো করবে এডমিশনে গিয়ে। কেমিস্ট্রি কেন ধরো নাই? বড়ই অপরাধ করেছো। এখনো যথেষ্ট সময় আছে, মনে রাখবা। তোমাদের আমি একটা কথা বলে রাখি, আমরা যে সময় কোর্সের শেষের দিকে চলে আসছি, এই সময় কিন্তু মেডিকেল এডমিশন কোর্সটা শুরু হয়, মানে 2 মাস 2.5 মাস হলেই মেডিকেল এডমিশন পরীক্ষা হয়। এখনও তো আমাদের হাতে ওই সময়টাই আছে, রাইট? তার থেকে বেশি সময় আছে। জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে, এখানকার 10 দিন আছে, মানে প্রায় 70 দিনের মতো সময় আছে, 2.5 মাস সময় আছে। তার মানে তুমি যদি এখনও আজকে ফার্স্ট ডে প্রিপারেশন শুরু করো, চোখ মুখ বন্ধ করে প্রিপারেশন নাও, তোমার ডিএমসি এমনি হয়ে যাবে। ভালো করে প্রিপারেশন নাও।
এরা কি বলে। আমার তোমাদের আমি একটা ছোট গল্প বলি, বিরক্ত করবো না। আমি তখন হচ্ছে কলেজে নতুন ভর্তি হয়েছি, তো কলেজে দেখি একটা খাটো করে একটা ভাই আছে আমাদের, নাম মনে নেই আমার, দাঁড়িয়ে আছে একটু, বইটা এরকম করে নিয়ে, টাকনুর উপর প্যান্ট আছে, খুব প্রিয় একজন ভাই, নামাজ নামাজ পড়ে, তো এই সূত্রে ভালো লাগে। তো ভাই দেখি প্রত্যেকদিন ক্লাসের বাইরে বের হয়ে খুব চেঁচামেচি করে, এইটাই হবে এইটাই হবে, উনি ভুল বলছে, আমারটা ভুল না, এই তো দলিল। কি হয়েছে, আপনি আমাদের ম্যাডামকে চিনতেন না, বেবি ম্যাডাম? মাজেদ স্যারকে চিনতেন না? ইংলিশ ক্লাস নিত দুইজন। তো মাজেদ স্যার এবং বেবি ম্যাডামের ক্লাস হলেই যে প্রবলেমটা হয়তো ওনার সাথে কলিশন বাঁচতই, কারণ ওনার কাজই হচ্ছে প্রত্যেক দিন বইয়ের সবথেকে কঠিন কঠিন জায়গা থেকে ইংলিশের রুলস বের করে নিয়ে এসে আটকায় দেওয়া। টিচাররা স্বাভাবিকভাবে আটকে যেতেই পারে, বায়োলজির এত শব্দ ছোটোখাটো বিষয় যেমন কোনটা দ্বিপার্শ্বীয় অপার্শ্বীয় প্রতিসাম্য, এটা কিন্তু আমার পক্ষে ধরা খুব মুশকিল সবসময়, রাইট? কঠিন বিষয়গুলো যেগুলো হচ্ছে মানে একটু লজিক টজিক আছে, এগুলো নিয়ে একটু আলোচনা করা যায়। তো যাই হোক, আমি তোমাদের বলছিলাম, এই ভাইটা ইংলিশ ছাড়া আর কিচ্ছু মানে কোনো সাবজেক্টে তার কোনো ঝগড়া লাগতো না। পরীক্ষার রেজাল্ট হলে আমরা তো ভাবছি এই ভাই একাই এ প্লাস পাবে এই কলেজ থেকে, আমাদের ওখান থেকে কিন্তু এ প্লাস কেউ পায় না। উনি এ প্লাস তো পাইল না, উনি ফেল করলো, ইংলিশে হাইয়েস্ট মার্ক। বোঝা গেল? দশা হচ্ছে এই। তো একটা সাবজেক্টে খুব এই মুহূর্তে হওয়ার দরকার নেই, বাট যখন ইঞ্জিনিয়ারিংয়ে যাবা, মেডিকেলে যাবা, তখন একটা সাবজেক্টে খুব ভালো করো, ইটস ওকে। কারণ তুমি যদি বায়োকেমিস্ট্রিতে ভালো করতে চাও, তোমার অ্যানাটমি ফিজিওলজি দেখবে এমনিতে ভালো করা লাগছে, তখন তুমি সেরা হবা। তো এই ভাইয়ের সাথে আমার দেখা এবার শীতে বাসায় গিয়ে, আমার ভাতিজা, ওর নাম জানি কি, প্রেমহীন যুবক নোমান। প্রেমহীন যুবক নোমান হচ্ছে তার কাছে পড়তে যায়, সকালবেলা ঘুম থেকে উঠে ইংলিশে পড়তে যায়। তো জিজ্ঞেস করলাম কার কাছে পড়ো, যায় হচ্ছে 5-7 কিলোমিটার দূরে খালাসপীর নামে একটা জায়গা আছে, নাম শুনছো কখনো? খালাসপীর নামে একটা জায়গা আছে ওখানে। সুবি ভাই শুনছে নাম, সুবি ভাই দেখছে এগুলা, সুবি ভাইয়ের অনেক হিস্ট্রি আছে ওইসব এলাকাতে। তো কি আমি তাকে বললাম যে কি অবস্থা তোমার, স্যার কি বলে, আমি ভুলে গেছি আর কি, থাক এইটা নিয়ে আর কথা বলবো না, কথা শেষ, গল্প শেষ। মানে উনি গ্রাম থেকে উঠে থানা শহরে আসছে, ইংলিশে খুব ভালো করছে, স্বাভাবিকভাবে ওনাকে বিভাগীয় শহরে কিংবা ঢাকার মতো জায়গায় আসার কথা ছিল, জীবনে অনেক উন্নয়ন করার কথা ছিল, ঠিক কি না? না, গ্রামে যাওয়া মানে যে অনুন্নয়ন বা হচ্ছে মানে কি বলে এটাকে, হেরে যাওয়া, ব্যাপারটা এমন কিন্তু না। কিন্তু দেখো উনি আজও ওখানে পড়ে আছে, জেলা শহর থেকে বা থানা শহর থেকে আবার ফিরে নিজের গ্রামে চলে গেছে, ওখানে পড়াই খাচ্ছে। তো এমন কখনোই কাম্য নয়, সব সাবজেক্টই জানতে হবে, সবই পড়তে হবে। পড়ো এখন গরুর মতো। গরু কি করে সারাদিন ধরে? হ্যাঁ, এরকম করতে হবে, পড়তে হবে, আবার পড়তে হবে, পরীক্ষা দিতে হবে। এলিলডা 6, কেঁচো। এলিলডা পর্বের প্রাণীর উদাহরণ হচ্ছে কেঁচো। কেঁচোর আমি একটা ছবি দেখাই তোমাদের। এটা ছবি উঠে রাখো, খুব সুন্দর হয়েছে। এন সংখ্যা পর্যন্ত চলে যাবে। ওকে, ওটা কেঁচো। তাহলে এখন আমরা কেঁচো বলবো, এনিলিডা। দেখো এনিলিডার এনি বা এনুলার, এনুলার মানে হচ্ছে কি এইরকম, রাইট? এনুলার এইরকম হচ্ছে গোলাকার, গোলাকার হচ্ছে আংটির মতো, আংটি বা রিং।
তাহলে সার্কুলার এনুলার কথাগুলো মোটামুটি একই। ওকে, তাহলে আসতেই পারে যে রিং আকৃতির গঠন কাদের, আংটি আকৃতির গঠন কাদের, অ্যানেলিডা পরের প্রাণীদের। শেষ। কেঁচোর, কেঁচো কোন পরের প্রাণী? অ্যানেলিডা। কেঁচোর সাথে আমাদের একটা স্পেশাল কানেকশন আছে মানুষের, সব থেকে বেশি মিল। কি কি মিল আছে দেখো এক এক করে। এক, রক্ত সংবহন, বদ্ধ, আমাদেরও বদ্ধ। দুই, রক্তে হিমোগ্লোবিন আছে, আমাদেরও আছে। তিন, রেচন অঙ্গ, আমাদের আছে নেফ্রন, এদের আছে নেফ্রিডিয়া। জিনিসটা এক না হলেও ধরা যাক যে মিল আছে কিছুটা, রাইট সুফি ভাই? ওকে, ঠিক আছে। এখান থেকে স্পেশাল কি, কি বলে এটারে? খণ্ডকায়ন। খণ্ডকায়ন, সেগমেন্টেশন। আচ্ছা, অনেকেই ভাবতেছে যে ভাইয়া এখানে আমি ভ্রূণস্তরগুলো পড়াচ্ছি না, সিলমগুলো পড়াচ্ছি না, আবরণগুলো পড়াচ্ছি না, এগুলো তো টিফিনে দেওয়া আছে, ওখান থেকে পড়ে নিবা। 10 মিনিটের পড়া, 10 মিনিটেই কভার হয়ে যাবে। দেখো এখান থেকে কি কি জানতে হবে। আংটি আকৃতিটা আসে না, কেঁচোটা আসে, কেঁচো কোন পরের প্রাণী, এটা আসতে পারে। দুই, এইগুলোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা, সেটা হচ্ছে নেফ্রিডিয়া। এটা আসতেই পারে, যেহেতু মলাস্কা থেকে গতবার প্রশ্ন হয়েছে, অন্য জায়গা থেকে যে প্রশ্ন করে, এনএলিডা থেকে যে প্রশ্ন করে, এটা করবে। এনএলিডার রেচন অঙ্গের নাম কি? একটা অপশনে নেফ্রিডিয়া থাকবে, নিশ্চিত থাকবে, আর একটা অপশনে নেফ্রন থাকবে, আর একটা অপশনে থাকবে প্রোটোনেফ্রিডিয়া, মানে নেফ্রিডিয়ারও আগের দশা, প্রোটোনেফ্রিডিয়া। আনসার কি? নেফ্রিডিয়া। তো নেফ্রিডিয়া থেকে একটু কথা বলি আমি, একটা ছবি আছে দেখিও এখানে, এইরকম, এই যেখানে ফানেল আকৃতির নালী আছে, এই পাশে অ্যাব হয়, তার মানে এদের রক্তগুলো এখানে আসে, রক্তগুলো ফিল্টার হয়ে আমাদের যেমন নেফ্রনের মতো নালী আছে, সেম এই পাশে রেচন পদার্থ বের হয়, রেচন পদার্থ। তো এটাই হচ্ছে নেফ্রিডিয়া। এটা একটা সরল রেচন অঙ্গ, ক্লিয়ার? এটা আসতে পারে, তাহলে আমি এটা মিশিয়ে দিচ্ছি। খুব ইম্পর্টেন্ট টপিক। তারপর হচ্ছে খণ্ডকায়ন। খণ্ড মানে কি? সেগমেন্ট, তাহলে হচ্ছে সেগমেন্টেশন। একটু ভালো করে দেখো, সেগমেন্টেশন খুব ইম্পর্টেন্ট। সেগমেন্টেশন হচ্ছে দুই ধরনের আছে, প্রকৃত আর হচ্ছে অপ্রকৃত, ট্রু ফলস বা এই টাইপের। জিনিসটা কি একটু আমি বলি। তুমি এক কাজ করলা যে এই যে দেখো মাঝখানে একটা আমি মিশাই দিলাম, দিয়ে আমি এখানে একটা লাল রং দিলাম, তুমি লাল রঙেরটা বাইরে নিয়ে আসলা খুলে, তুমি আরেক কাজ করে র্যান্ডমলি এখান থেকে একটা নাও, এইটা এটাকে বাইরে নিয়ে এসো, এই যে আরেকটা পাইলা তুমি। তুমি যদি খেয়াল করো যে এখানে আছে, এর ভেতরে যা যা থাকবে সব থাকবে এর মধ্যে। তুমি যে র্যান্ডমলি এখান থেকেও আর একটা নাও, দৈব চয়নে, লটারির মাধ্যমে, সেম দেখবা এইটার মধ্যেও ওই যা আছে এগুলোর মধ্যেও সেম আছে। তার মানে কোনোটা থেকে গঠনে আলাদা নয়। বোঝা গেল? প্রত্যেকটাতে এইরকম হচ্ছে নেফ্রিডিয়া আছে, রেশনের কাজ ওখানে করে। আমাদের কিডনি কোথায়? একবার নিচে, তাই না? হাতটা আমি কাটলাম, হাতের মধ্যে কিডনি পাবো না, বাট ওর ওখানে একটা কাটো, একটা করে পাবা। এটা হচ্ছে প্রকৃত খণ্ডায়ন, মানে প্রত্যেকটা খণ্ডের মধ্যেই স্পেশাল জিনিসগুলা সেম থাকবে, কনস্ট্যান্ট। তাহলে এই প্রশ্নটা আসতে পারে, খণ্ডকায়ন। তাহলে আমি এটা মিশাই দিচ্ছি। অপ্রকৃত খণ্ডকায়নের উদাহরণ তোমরা দেখে নিবা বই থেকে। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, এই কথাটা যদি মনে থাকে যে
কেঁচোকে আমি মানুষের মতো বলেছি কিছুটা, তার সারা জীবন মনে থাকবে। বদ্ধ কি জিনিস? হৃৎপিণ্ড থেকে রক্তনালী, এগুলোর ভেতরেই রক্তগুলো সবসময় ঘুরে বেড়াবে, কখনোই বের হয়ে অন্য কোথাও আসবে না। তো কথা হচ্ছে একটু কেটে গেল, কেটে গিয়ে কেন বের হয়ে চলে আসে? এনি আইডিয়া? রক্তনালীর ভেতরে সে আছে, কেটে গেল, আবার বের হয়ে আসে কেন? রক্তনালীগুলো শুধু যে ভেতরে থাকে তা না, এই যে নিচে এই সরু 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 কৌশিক জালিকা আছে, এগুলো রক্তনালী। কেশের মতো সরু, জালের মতো থাকে কৈশিক জালিকা। তারা রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, ক্লোজড। আচ্ছা, আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। দেখো, রক্তে শুধু হিমোগ্লোবিন থাকে তা না, কিন্তু হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকুয়েরিন, ক্রিওরিন। তো তোমাদের কাজ হচ্ছে, যারা আর্টিকেল লেখো কিংবা হচ্ছে একটু সার্চ করো কী জিনিস, তাহলে এই জিনিসটা নিয়ে একটু গ্রুপের মধ্যে লিখবা, 2-4 লাইন যা পারো। ওকে, জানার দরকার নেই, তারপরেও লিখলে খুব ভালো। হিমোগ্লোবিনের জন্য লাল, হিমোএরিথ্রিনের জন্য লাল, কিন্তু একটা স্পেশাল জিনিস মনে রাখো, হিমোএরিথ্রিনে কিন্তু হিম থাকে না। নাম হিমোএরিথ্রিন কিন্তু হিম নাই, বোঝা গেল? তো কেন এদের রক্ত লাল? কারণ এদেরও হিমোগ্লোবিন আছে, আমাদেরও আছে। এখানে স্পেশাল কথাটা, মানুষের সাথে তাহলে পার্থক্যটা কোন জায়গায়? আমাদের হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকার ভেতরে, আর এদেরটা থাকে কোথায়? দ্রবীত অবস্থায়, যে এগুলো হিমোগ্লোবিন রক্তরসে দ্রবীত অবস্থায় থাকে। প্রিয় স্টুডেন্ট, তোমরা কি সব বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো তো। সুভাই কি টায়ার্ড হয়ে গেছেন? ভাই, কে নামকরণ করে এগুলো জানা লাগবে? রাহাত প্রশ্ন করেছো, মোহাম্মদ রাহাত। রাহাত তো অনেকগুলো আমাদের, যে কোনো রাহাত যদি এবার মেধা তালিকায় চান্স পায়, আমরা বলবো আমাদের স্টুডেন্ট, তাই না? ডকুমেন্ট হিসেবে দেখাই দিব তোমাদের রাহাত নামের পরীক্ষার্থীদের। সম্ভাবনা আছে যে আমাদের সামনে যে রাহাত আছে, আমাদের এই রাহাত বুয়েটে চান্স পাবে ইনশাল্লাহ। তো তোমরা যারা বুয়েটের প্রিপারেশন নিচ্ছ, মনে রাখো যে আমার এখানে একজন আছে যে তোমার প্রতিদ্বন্দ্বী। ব্যোমকেশ বক্সী। আচ্ছা, দেখো ইম্পর্টেন্ট কথা কি ছিল, আমাদেরগুলো লোহিত রক্তকণিকার ভেতরে থাকে, আর এদেরগুলো কি থাকে? রক্তরসে, পানিতে দ্রবীত অবস্থায়। রাত বোঝা গেল মহিউল্লাহ? আচ্ছা, ট্রোকোফোর নিয়ে একটু কথা বলি, যেহেতু এর আগে আমরা লার্ভা দশাগুলো নিয়ে কথা বলেছি। প্রিয় স্টুডেন্ট, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস ট্রোকোফোর। দেখো, এটা হচ্ছে এইরকমই, এর গায়ের মধ্যে এরকম সিলিয়া সিলিয়া আছে, মানে শুধু এই পাশে না, গোলাকার, কাঠ হুইলের মতো, হুইল, চাকা, চাকার মতো এটা। তো এই জায়গায় যদি থাকে পাখাগুলা, মানে ফ্লাজেলাগুলো যদি থাকে, তাহলে এগুলো যদি নাড়ায়, তাহলে চরচর করে ঘুরবে না এটা? ঠিক ঘুরবে কি না? তো যদি ঘোরে, তাহলে পানিতে যদি থাকে সে, তাহলে পানিতে একটা কি উৎপন্ন হবে? একটা ঘূর্ণি উৎপন্ন হবে না? তো ঘূর্ণি উৎপন্ন হলে হয় কি, যে উপরটা ফানেলের মতো হয়, নিচটা এরকম ঘোরে না? ঘোরে কিনা পানিতে? তো ও যখন ঘোরে, তখন কিন্তু যেদিকে ঘূর্ণিটা উৎপন্ন হয়, ও কিন্তু সেদিকে চলে যায়, ওটা একটা ডিরেকশন তার। তার ট্রোকোফোর লার্ভাগুলো এইভাবে চলাচল করে, মনে থাকবে? ট্রোকোফোর কি জিনিস? ট্রোকোফোর হচ্ছে এনিডা পরের প্রাণীদের ছোট অবস্থা, লার্ভা দশা। ডিম ফুটে কেবল বাচ্চা বাইরে হয়েছে, আর তখন ঘোরে শুরু। আচ্ছা, আমি একটু কথা বলি, বৈজ্ঞানিক নাম কোনগুলো মুখস্থ করবো আজকে যেগুলো পড়েছি। দেখো, মলাস্কা পরের প্রাণীদের থেকে পড়বা তোমরা আপেল শামুক পড়বা, অক্টোপাস পড়বা, আর একটা হচ্ছে স্বাদু পানির ঝিনুক। মলাস্কা খুব ইম্পর্টেন্ট, আপেল শামুক এটা প্রায় আসে,
বৈজ্ঞানিক নাম অক্টোপাস, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য। স্বাদু পানির ঝিনুক, ল্যামেলিডেন্স মার্জিনালিস। ক্লিয়ার? এই তিনটা পড়তে হবে বৈজ্ঞানিক নাম। এর আগে যেটা আমরা পড়িয়েছি ওখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চোখ কৃমি, লোয়া লোয়া, খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বার হচ্ছে উচেরেরিয়া ব্যানক্রফটি, যেটা আসলে গোদরোগ ঘটায়। উচেরেরিয়া ব্যানক্রফটি, এই 2টা পড়বা। আর কোনো নাম আছে এখানে? ও, গোল কৃমি, ভুলেও মিস করা যাবে না, অ্যাসকারিস লম্ব্রিকাইডস। এই 3টা পড়তে হবে তার আগে, মানে তার আগের থেকে। তো এগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না সায়েন্টিফিক নেম নিয়ে। আর সায়েন্টিফিক নেম তো আমরা পড়বো বোটানিতে লাস্ট চ্যাপ্টারে গিয়ে, ওখান থেকে সায়েন্টিফিক নেমের প্রশ্ন আসে। তো যাই হোক, এই পর্যন্ত। আমরা আবার স্ট্র্যাটেজিক টাইম আউট নেবো 3 মিনিটস, 4 মিনিটস নেবো। 4 মিনিটস পর আবার দেখা হচ্ছে। ক্লাস শুরু হয়েছে, ক্লাস শেষ হবে একদিন, কি বলো? ফোনটা দাও তো।
আচ্ছা, একজন প্রশ্ন করেছিল চোখে যদি কৃমি থাকে, চোখের কৃমিটা দেখা যায়, চোখের কৃমিটা দেখা যায়। স্যার এনিলিটকে কেন নলের ভেতরে নল বলতে পারবো না? যদি বলতে চাও অবশ্যই বলবা, কিন্তু নলের ভেতরে নল বলার একটা কারণ আছে, আমি তোমাকে বলি। দেখো, নল বলতে সাধারণত বোঝায় হচ্ছে স্বচ্ছ কাচের নল। কৃমিরা তো সাধারণত বর্ণহীন হয়, তো স্বচ্ছ কাচের নলের কথা চলে আসলে এটাই আসে। কিন্তু দেখো তুমি, কিন্তু নল হচ্ছে না, এনএলইটা কিন্তু নল হচ্ছে না, স্বচ্ছ কাচের মতো না। কেঁচোগুলো কি কাচের মতো না? এইটা একটা। 2 নম্বর হচ্ছে নল হবে কন্টিনিউয়াস। কাচের কোথাও কি ফাটা ছিদ্র টিদ্র এরকম থাকবে? থাকবে না। কিন্তু এনএলইটা কেমন দেখো, এইরকম এরকম। এইভাবে কি নল তৈরি হয়? হতে পারে? পারে না, এইভাবে নল তৈরি হতে পারে না। এই জন্য আমরা নেমাটোডাটাকেই আমরা নলের ভেতরে নল বলবো। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা, কে যেন একটা প্রশ্ন করেছো, খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি কিন্তু বললাম যে এগুলো সেগমেন্ট, তাহলে সেগমেন্টের এই যে প্রক্রিয়াটা এদের শরীরে আছে, এই যে সেগমেন্ট সেগমেন্ট সেগমেন্ট, তাহলে সেগমেন্টেশন বলা হয় এটাকে। সেগমেন্টেশনের আরেকটা নাম হচ্ছে মেটামারিজম। মেটামেরিজম, মেটামার কোনগুলা? এই যে এগুলো হচ্ছে মেটামার, এক একটা করে হচ্ছে মেটামার। তাহলে সেগমেন্টেশন বা মেটামারিজম, এটার বাংলা হচ্ছে খণ্ডকায়ন। একটা হচ্ছে প্রকৃত অপ্রকৃত, কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে সম আর অসম, সম এবং অসম খণ্ডকায়ন। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে প্রত্যেকটা খণ্ড যেহেতু সমান সমান জিনিস আছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে সমখণ্ডকায়ন। ক্লিয়ার? আর অন্যান্য প্রাণীতে যদি আমরা শরীরগুলো আলাদা আলাদা করতে পারি, যেমন আমাদের ক্ষেত্রেও কিন্তু করা যায়, খণ্ডকায়ন করা যায় কি না? আমাদের যে মেরুদণ্ডটা আছে, 33টা খণ্ড আছে না? তুমি চাইলে প্রত্যেকটা খণ্ড আলাদা আলাদা করতে পারো। সব মেরুদণ্ডের খণ্ড কি সেম? না, দেখতে আলাদা আলাদা, তাদের জিনিসও আলাদা আলাদা। কারণ প্রত্যেকটা এলাকার যে মেরুদণ্ড আছে, যেগুলো স্যাক্রাল, সেগুলো এক ধরনের। তারপর দেখবো যে কোস্টাল ফ্যাসেট আছে, যেগুলো থোরাসিক বা বক্ষদেশীয়, এগুলাতে আছে। 7 নম্বর কশেরুকাতে গিয়ে দেখবা, সার্ভাইকাল সাথে গিয়ে দেখবা যে এটার স্পাইনাস প্রসেসটা এত বড়, এত প্রমিনেন্ট থাকে যে এটাকে বলা হয় ভার্টিব্রাল প্রমিনেন্স। আবার 1 নম্বর যেটা, সেটা দেখবা যে এরকম রিং আকৃতির, গোলাকার, অ্যাটলাস যেটা। তো আলাদা আলাদা আমাদের। তাহলে আমাদেরগুলো হচ্ছে অসমখণ্ডকায়ন আছে, বাট এদের ক্ষেত্রে সমখণ্ডকায়ন। তো যাই হোক, তাহলে অঞ্চলায়ন কি? একজন বলছে যে ট্যাগমাটাইজেশন বলা যায় কিনা। ট্যাগমাটা আসলে অঞ্চলে অঞ্চলে বিভক্ত আর কি, অঞ্চলায়ন। এইটা আছে কোথায়? এটা আছে হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে তোমরা তো জানো আর্থ্রোপোডা পর্বের প্রাণীকে প্রথমের দিকে প্রোথোরাক্স, মেজোথোরাক্স বা মেটাথোরাক্স বলা হয়। বিভিন্নটা বিভিন্ন নামে আছে। তো তাহলে এদের এগুলো হচ্ছে বিভিন্ন বিভিন্ন অঞ্চলে বিভক্ত, এই জন্য এটাকে বলা হচ্ছে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। সিগমেন্টেশন আর এটা ভিন্ন জিনিস, ওইটার এটা ভিন্ন জিনিস। তো ট্যাগমাটাইজেশনের আবার কথা আছে যে এটা 3 ধরনের। না 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 না, এটা ঠিক আছে, এটা বাদ। এইটার আবার আরেকটা খণ্ডকায়ন আছে, সেটাকে বলা হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে বাহ্যিক খণ্ডকায়ন, অভ্যন্তরীণ খণ্ডকায়ন, আর হচ্ছে দুইটাই, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। একটু খেয়াল করো, আমি যদি এই ছোট্ট একটা আংটিটাকে যদি টেনে ছিঁড়ে ফেলি, তাহলে কিন্তু ব্যাপারটা এমন না যে শরীর থেকে ছিঁড়ে রক্তপাত মেলা কিছু হয়ে যাবে, কিচ্ছু হবে না। তার মানে বাইরের দিকেও খোলা, ভেতরের দিকেও খোলা।
রাইট? এই যে আমাদের হাতের ক্ষেত্রে একটু খেয়াল করো যে আমাদের উপর একটা চামড়া আছে, আমরা যদি এখন এই হাড্ডিগুলো আলাদা, এই হাড্ডিগুলো আলাদা, ভেতরে, তাই না? তাহলে আমাদের খণ্ডকায়নটা ভেতরে না বাইরে? ভেতরে। বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা যদি ছিঁড়ে ফেলি তাহলে কিন্তু চামড়াটা যাবে ছিঁড়ে, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। তাহলে আমাদের ক্ষেত্রে হচ্ছে অভ্যন্তরীণ খণ্ডকায়ন, কর্ডাটায় দেখা যায় এটা। বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইটাই দেখা যায় যে এদের ক্ষেত্রে। আর বাহ্যিক খণ্ডকায়ন দেখা যায় আর্থ্রোপোডার ক্ষেত্রে। আর্থ্রোপোডার একটা পায়ের ক্ষেত্রে আমি তোমাদের দেখাই, এটা একটা পা, হাড্ডি ক্ষেত্রে, ওর ক্ষেত্রে দেখো এইরকম। এইরকম, তার মানে ভেতরে কিন্তু কন্টিনিউয়াসের মতোই প্রায়, বাইরের দিকে কিন্তু দেখা যায় যে মনে হয় যে এই জায়গায় টানলে ছিঁড়ে ফেলা যাবে, ঠিক কিনা? তাহলে এটা খণ্ডকায়নটা বাহ্যিক খণ্ডকায়ন। কাদের ক্ষেত্রে? আর্থ্রোপোডার ক্ষেত্রে, পোকামাকড়দের ক্ষেত্রে। আর আমাদের ক্ষেত্রে বাইরে দেখো কন্টিনিউয়াস, তাহলে অভ্যন্তরীণ খণ্ডকায়ন। আমাদের মেরুদণ্ডের কথা চিন্তা করো, সবগুলো খোলা যায়, কিন্তু বাইরে থেকে কি তুমি বুঝতে পারবা যে এগুলো খোলা যায়? স্কিন দিয়ে তো ঢাকা, অভ্যন্তরীণ আমাদের। বাট এদের ক্ষেত্রে দেখেন বাইরে থেকে বোঝা যাচ্ছে যে বাইরে ভেতরে সব আলাদা 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 আলাদা। তার খণ্ডকায়নটা একটু মনে রাখতে হবে। আর্থ্রোপোডা, অভ্যন্তরীণ হচ্ছে কর্ডাটা, বাহ্যিক অভ্যন্তরীণ হচ্ছে অ্যানেলিডা। আচ্ছা, আমরা কোনটা পড়লাম? এবার আমরা কি পড়ব? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা কত নম্বর? আর্থ্রোপোডা কত নম্বর? কত? 7। আর্থ্রোপোডার পর কি আছে? একাইনোডার্মাটা, তারপর মলাস্কা, রাইট? হ্যাঁ, এই না ভুল হয়ে গেছে নাকি? একটু ভালো করে খেয়াল করো। না, ঠিক আছে, ভেরি গুড। আঙ্গুল দেখাবে না, কেটে নেবে। লুক, আর্থ্রোপোডা থেকে খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা তো হচ্ছে ঘাসফড়িং পড়বো, ঘাসফড়িং এই আমরা পাবো। তারপর আমি বলে রাখি, তো এটা তো অনেক কিছুই পড়তে হয়, অনেক কিছু যদি আমাদের পড়তে হয় তাহলে আমরা একটু অন্যভাবে মনে রাখি। কিভাবে? ওই যে সূত্র আর কি। হিমু রূপাকে টাসকি মারলো, বইয়ে তো দেওয়াই আছে সবগুলো, তারপর আমি একটু দেখি। হিমোসিল আছে, তো মুখপাঙ্গ, রূপান্তর, ট্যাগমাটা, সন্ধিপদী, কিউটিকল কাইটিনের কথা আমরা বলবো না, মালপিজিয়ান নালিকা। প্রিয় স্টুডেন্ট, প্রথম যে প্রশ্নটা হতে পারে, আর্থ্রোপোডা শব্দের অর্থ কি? তোমাদের এখানে আমি আরেকটা এমসিকিউ পড়িয়ে দিচ্ছি, সেটা হচ্ছে হিমার্থ্রোসিস। একটু দেখো, হিম মানে কি? রক্ত। আর্থ মানে কি? সন্ধি, মানে দুইটার সংযোগস্থল। ওসিস মানে হচ্ছে প্রক্রিয়া। তোমরা একটু খুব দ্রুত বলো তো, হিমার্থ্রোসিস কোন রোগের লক্ষণ? খুব দ্রুত বলো, আমি কমেন্টের মধ্যে চেক করছি। ভাইয়া আজকে এই চ্যাপ্টার কমপ্লিট করেন। আচ্ছা, প্যারাপোডিয়া নিয়ে একজন প্রশ্ন করেছো, ভাইয়া প্যারাপোডিয়া কি? দেখো তো, প্যারা মানে কি? প্যারা মানে হচ্ছে পার্শ্ব, সমান্তরাল বলে একটা কথা আছে না, যে এই পাশেও আছে ও পাশেও আছে রেল লাইন, তাই না? প্যারালাল। প্যারা মানে কি? পার্শ্ব, রাইট? এই যে আমার শরীরের প্যারা অবস্থান, এটা তো মিড লাইন বা মিড লাইন, রাইট?
মিড লাইনে দেখো পার্শ্বের দিকে একটা হাত আছে, তাহলে হাতটা কি প্যারা অবস্থানে আছে বা পার্শ্ব অবস্থানে আছে, রাইট? তো প্যারা মানে পার্শ্ব। পোডিয়া, পোডোস মানে হচ্ছে পা, তাহলে এই যে দেখো এই পাশে পার্শ্ব পা আছে, এগুলোকে বলে যে প্যারাপোডিয়া। এবার চলে আসে সিটা মানে কি। সিটা বলে একটা শব্দ আছে, মনে রাখবা সিটা শব্দটা হচ্ছে কঠিন পা, শক্ত পা, একটু শক্ত পা এগুলো হবে, ঠিক আছে? কর্ডেটদের ক্ষেত্রে বলা আছে খণ্ডকায়ন সিলোম পর্যন্ত পৌঁছায় না। দেহ প্রাচীর, মস্তিষ্ক, লেজ পর্যন্ত থাকে, তাহলে খণ্ডকায়ন অভ্যন্তরীণ কিভাবে হয়? আয়দা হাসান প্রশ্ন করেছো, খুব ভালো প্রশ্ন করেছো। খণ্ডকায়ন বলতে মানে খোলা যাচ্ছে, বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত। একটু ভাবো তো, এটা হচ্ছে একটা মানুষ, মানুষের ধরা যাক এটা মেরুদণ্ড। মেরুদণ্ড কয়টা খণ্ড? কয়টা খণ্ড? 33টা, 31টা, 26টা, কি কয় পাগলারা? তোমাদের গালি গালাজ করা উচিত একটু, অনেক দিন থেকে তোমাদের গালি গালাজ করি না। সুবি ভাই বলছেন সঠিক, কটা বলছেন? 33টা। তাহলে মেরুদণ্ড কয়টা খণ্ড নিয়ে তৈরি? বাদ দাও, বই খুলে বাইর করবা। 33টা খণ্ড পরিণত অবস্থায় 26টা হয়। এই যে দেখো মেরুদণ্ড দুইটা খণ্ডের মাঝখানে এরকম করে একটা করে চাকতি আছে। তো আমি কি বলেছি? খণ্ডকায়ন। এখন তুমি বলো তো, এই চাকতিটার জন্য মাঝখানে খণ্ডটাকে আমি খুলতে পারি না? পারি কি না? এই খণ্ডটাকে আমি খুলতে পারি কি না? পারি। এটাকে পারি কি না? এটাকেও পারি। তাহলে মেরুদণ্ডে খণ্ডকায়ন আছে কি না, খণ্ড খণ্ড কি না, এটা ঠিক আছে তো। এখন আমি মেরুদণ্ডটাকে ঢেকে রাখছি কি দিয়ে? চামড়া দিয়ে, মাংস দিয়ে, বিভিন্ন জিনিস দ্বারা। এখন বলেন তো খণ্ডকায়নগুলো বা খণ্ডগুলো এখন কোথায় গেল? শরীরের বাইরে থাকলো না ভেতরে থাকলো? ভেতরে মানে কি, অভ্যন্তরীণ না বাহ্যিক? অভ্যন্তরীণ। তাহলে মানুষের ক্ষেত্রে কোন ধরনের খণ্ডকায়ন আছে? অভ্যন্তরীণ খণ্ডকায়ন আছে। তুমি কি বুঝতে পেরেছো এটা? তুমি যে লাইনটা বলেছো এই লাইনটা আসলে অন্য জিনিস। ভ্রূণের সময় কিভাবে কি তৈরি হচ্ছে এই কথা বলা আছে এখানে। ব্যোমকেশ বক্সী বলেছো সিটাতে কাইটিন থাকে, প্যারাপোডিয়া পেশি সমৃদ্ধ। সাবাস। সিটা যেহেতু কঠিন, কাইটিন থাকে, পার্শ্ব পা, পা মানে তো মাংসল পা, পেশি, মাংস মানে পেশি। জোহরাতুল ফেরদৌস ঝরা, সাবাস, থ্যাংক ইউ। তুমি একটা সঠিক আনসার লিখেছো, সেটা হলো মানুষের যদি হিমোফিলিয়া হয় তাহলে কি হতে পারে? তোমরা তো জানো হিমোফিলিয়া, হিম মানে রক্ত, ফিল মানে হচ্ছে আকর্ষণ, মানে রক্তপাত হচ্ছে, ও ব্লিডিং হতে ওর ভালো লাগতেছে, ও থামছে না। তাহলে কেমনে ব্লিডিংটা আমরা বুঝতে পারবো? একটা মানুষ কি সারাদিন অ্যাক্সিডেন্ট করে? করে না, মানে হাঁটাচলা করে কি না? হাঁটাচলা করলে এই হাড্ডি আর এই হাড্ডির মধ্যে ঘর্ষণ হচ্ছে কিনা? হওয়ার ফলে এখানে রক্তপাত হবে না? হবে কি না? রক্তপাত হওয়ার পর এই জয়েন্টটা ফুলে যাবে না? তো হিমোফিলিয়া আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায় তাদের পায়ের যে অস্থিসন্ধিগুলো আছে, হাতের এগুলো আছে, এগুলো ফুলে যায়। এখন দেখো তো মেলে কিনা শব্দটার সাথে? রক্তপাত হয়েছে কোথায়? সন্ধিতে। তাহলে সন্ধিতে রক্তপাতের প্রক্রিয়াকে বলা হয় কি? হিমোআর্থ্রোসিস। এখন বলো তো হিমোআর্থ্রোসিস কাদের থাকবে? যাদের রক্তপাত বেশি হয়, মানে হিমোফিলিয়া রোগ হয়। এখন দেখো আর্থ মানে হচ্ছে সন্ধি, পোড়া মানে হচ্ছে পা, সন্ধিপদী। তাহলে আমরা একটা পেলাম, সন্ধিপদী প্রাণী কাদের বলে? এটা আসবে না পরীক্ষায়, তোমরা জানোই এটা। মুখোপাঙ্গ মানে মুখে উপাঙ্গ আছে এক্সট্রা। দেখো আমাদের কিন্তু এই যে চোয়াল টোয়াল এগুলো আছে, দেখো এগুলো কিন্তু ফিক্স, কিন্তু ওদের ক্ষেত্রে কেমন জানো? চোয়ালটা বাইরে, এই যে একটা চোয়ালের নড়তেছে, এই একটা চোয়ালের নড়তেছে, মনে হচ্ছে না শরীরে আর একটা উপাঙ্গ, উপ অঙ্গ, মানে এই মাথার একটা আলাদা অঙ্গ। তো এটা নিয়েও কোনো কথা নাই, মুখে এই উপাঙ্গগুলো থাকে। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো রূপান্তর, দাগ দিয়ে রাখো, এটা আসবে পরীক্ষায়। রূপান্তর, রূপান্তর মানে কি? প্রথমে ডিম থাকে, ডিম থেকে বের হয় এরকম লার্ভা হয়, বোঝা গেল?
এরকম লার্ভা হয়। লার্ভাটা পরে কি হবে? পিউপা হবে, পিউপা হবে, তারপর ইমাগো হবে, তারপর পূর্ণাঙ্গ প্রাণী হবে। দেখো তো এইটা দেখে কি তুমি বুঝতে পারবা যে এইটা একদিন লার্ভা হবে? লার্ভা দেখে তুমি বুঝতে পারবা এটা একদিন হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্রাণী, মৌমাছি বা অন্য কিছু হবে? কোনোটা দেখে কোনোটা বোঝার উপায় নাই, রাইট? তাহলে একটা শরীর থেকে আরেকটা শরীর রূপান্তর হচ্ছে। আমরা ছোটবেলা জন্ম নিয়েছি মানুষের মতো আকৃতি দিয়ে, রাইট? ছোট মানুষ, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু এটা নেই, রূপান্তর হয় পর্যায়ক্রমে, মেটামরফোসিস। খুব ইম্পর্টেন্ট। তাহলে রূপান্তরটা পড়বা, সম্পূর্ণ রূপান্তর এবং অসম্পূর্ণ রূপান্তর আমরা পড়বো হাঁসফড়িংয়ে গিয়ে। তাহলে এটা প্রশ্ন একটা শেষ। ট্যাগমাটা, ওই যে ওদের এদিকটা আলাদা, মাঝখানে টাচে উদর আছে, বক্ষ আছে, উদর আছে, মস্তক আছে, আলাদা আলাদা অংশে ভাগ করলাম, ট্যাগমাটা। ব্যাপার হচ্ছে যে ট্যাগমাটা শুধু এদের থাকবে, মানুষের থাকবে না? থাকবে। প্রথম ট্যাগমাটা কোথায় পাওয়া গেছে? এদের পাওয়া গেছে, রাইট? তাহলে আমি একটা প্রশ্ন করে তোমরা আনসার করো। ট্যাগমাটা দেখা যায় না কোন পর্বে? আর্থ্রোপোডা, কর্ডাটা, পরিফেরা, নেমাটোডা। খুব দ্রুত আনসার করো, খুব দ্রুত। আমার প্রশ্ন, আমার সকালে পাঠা দিচ্ছ না মহিব? আর্থ্রোপোডসদের সবারই সম্পূর্ণ আর অসম্পূর্ণ রূপান্তর হয় না। মার্জিয়া ইসলাম বলেছ, মানে সন্ধিতে রক্তপাত, জি। ট্যাগমাটা দেখা যায় না কোন পর্বে? কেউ কেউ সঠিক দিচ্ছ, কেউ কেউ ভুল দিচ্ছ। দেখো ট্যাগমাটা মানে কি? এটা মাথা, এটা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে এটা মাথা। এটা বক্ষ, এটা বুকের অঞ্চল বোঝা যাচ্ছে। এটা হচ্ছে উদর অঞ্চল, পেটের অঞ্চল বোঝা যাচ্ছে। একটা মানুষের বোঝা যায় না? যায়। তাহলে মানুষ এটা একটা আনসার, দেখা যায়। আমরা চাচ্ছি কি দেখা যায় না, তার মানে কোনটা যায় না? আমরা দেখি, পাই কোথায়? আর্থ্রোপোডা বড় প্রাণী, এটা ঘাস ফড়িংয়ের মাথা, উদর, বক্ষ এগুলো আমরা দেখতে পাই না? পাই। তাহলে এখানেও দেখা যায়। এখন আমাকে বলো তো পরিফেরা পরের প্রাণীরা দেখতে কেমন আকার আকৃতিতে? ঘন্টার মতো, গাছের মতো, টবের মতো, ফুলদানির মতো, রাইট? মাথা কোনটা, লেজ কোনটা? নাই। তাহলে যায় না এইটা। নেমাটোডা পরের প্রাণী, নলের ভেতরে নল। এখন বলো তো আমাকে এখন মাথা কোথায়, লেজ কোথায়, বক্ষ কোথায়, উদর কোথায়? আর সে খাচ্ছেই নল দিয়ে পাশে চলে যাচ্ছে, কাহিনী শেষ। তো এখানে বুক কোথায়, পেট কোথায় আলাদা করতে পারবো আমরা? এখানে পারবো না। তারপরে নেমাটোডাতেও নাই। তো এখন কথা হচ্ছে ট্যাগমাটা দেখা যায় কোথায়? প্রথম দেখা যায় হচ্ছে আর্থ্রোপোডায়। মানুষেও তো দেখা যায়, কর্ডাটাতেও তো দেখা যায়, প্রথম দেখা যায় আর্থ্রোপোডা। তাহলে প্রশ্নগুলো আসলে এমন হওয়া উচিত, ট্যাগমাটা দেখা যায় কোথায়? এই পর্বে। প্রথম দেখা যায় কোথায়? আর্থ্রোপোডায়। যদি আমি বলি যৌন দ্বিরূপতা, মানে পুরুষ এবং স্ত্রী আলাদা আলাদা, প্রথম কোথায় দেখা যায়? কোথায়? নেমাটোডাতে, রাইট? মানুষে দেখা যায় না। মানুষের নারী পুরুষ চোখ দিয়ে দেখে আলাদা করা যায় না। যদি কোরিয়ান হয় তাহলে ব্যাপার স্যাপার আলাদা, কোনটা নারী কোনটা পুরুষ তুমি নাও ধরতে পারো। হ্যাঁ, আগে যখন আমরা ইংলিশ মুভিগুলো দেখতে পারি, পোলা মাইয়া চুল খাটো,
একই রকম দেখতে, কোনো আলাদা নাই, ভেদাভেদ, রাইট? নারী পুরুষ আলাদা চেনা যায়। তাহলে এখন বলো তো, আর্থ্রোপোডা পর্বে কি যৌন দ্বিরূপতা দেখা যায় না? যায়। কর্ডাটা দেখা যায় না? যায়। কারণ কোনটা পুরুষ কোনটা স্ত্রী বোঝাতে যায়। তাহলে প্রথম কোথায় দেখা গিয়েছিল? নেমাটোডাতে। তাহলে এই প্রশ্নগুলো ভুল করা যাবে না। আচ্ছা, মালপিজিয়ান নালিকা থেকে কি প্রশ্ন হতে পারে? অপশন থাকতে পারে মালপিজিয়ান বডি, মালপিজিয়ান কর্পাসল, দিতে পারে আর্থ্রোপোডার রেশন অঙ্গ কোনটি? খুব ভালো করে দেখো, মালপিজিয়ান নালিকা হচ্ছে আর্থ্রোপোডার রেশন অঙ্গ। মানুষের রেশন অঙ্গের অংশ দেখো, এই যেগুলা, এগুলা হচ্ছে আমাদের শরীরে আছে, কর্ডাটায় আছে, ভুল করা যাবে না। ঠিক আছে, তোমরা একটু নেফ্রনের গঠনটা দেখবা, গিয়ে দেখো মালপিজিয়ান কর্পাসল, মালপিজিয়ান বডি লেখা আছে। লেখা নাই? তাহলে আমি শেষ করলাম। আরে লোক, হিমোসিল, হিম মানে হচ্ছে রক্ত, সিল মানে হচ্ছে গহ্বর, এদের শরীরে রক্তনালী থাকতেই পারে। ওকে, রক্তনালী নেই আসলে, তো এদের শরীরে আছে মেরু, হৃৎপিণ্ড আছে এরকম। হৃৎপিণ্ড আছে, এই যে পেছনে রক্তনালী একটা, সামনে একটা রক্তনালী। ঠিক আছে, তো এখান থেকে বের হয়ে মাথার ভেতর রক্তগুলো যায়। দেখো রক্তনালীর বাইরে চলে গেল, মাথার ভেতর থেকে চলে যায় হচ্ছে এই যে, এখানে কি বলে এটা রে, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিনিউরাল সাইনাস, পেরিভিসারাল সাইনাস, এই পৌষ্টিক নালীর আশেপাশে চলে যায়। এখান থেকে গিয়ে আবার এই রক্তনালীতে ঢুকতেছে। এখন তুমি আমাকে বলো তো রক্তটা রক্তনালীর বাইরে আসছে কিনা? আসছে, রাইট? তাহলে এটা কোন ধরনের? উন্মুক্ত, রাইট? উন্মুক্ত সংবহন মানে হচ্ছে রক্তনালী এবং হৃৎপিণ্ডের বাইরে রক্তরা ঘুরতে যেতে পারে। কোথায় যেতে পারে? এই যে দেখো ফাঁকা জায়গাটাতে, এই ফাঁকা জায়গাটাতে পৌষ্টিক নালী আছে এখানে আমাদের নাড়ি ভুঁড়ির মতো। এর চারপাশের ফাঁকা জায়গাকে আমরা কি বলেছিলাম সেদিন? সিলম, ঠিক কিনা? তারপরে সিলমে ঘুরতে যেতে পারে। এই যে দেখো সিলমে কে ঘুরতে গেছে? রক্ত। তাহলে এদের হিমোসিল আছে। তো আমরা যখন ঘাস ফড়িং পড়বো তখন আমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আজকে যা যা পড়াইলাম এখান থেকে প্রশ্ন করো, আমরা চলে যাবো আজকে লাইভ থেকে, কারণ পরের দিনে আমি পুরোটা ইনশাল্লাহ পড়াবো। দেখতে দেখতে আমাদের জুলজি শেষ হয়ে যাচ্ছে। আমার খুব ইচ্ছা যে আমরা যখন হচ্ছে ঢাকা শহরে অনলাইনে পড়াবো, অফলাইনে পড়াবো, খুব ইচ্ছা হলো ফার্স্ট ইয়ারে যে স্টুডেন্টগুলো ভর্তি হবে, ঘটনা হচ্ছে এইটার সাথে এটা আসলে যাচ্ছে না, তাই না? আর এখানে থাকলে ঢোক গিললেও শব্দ শোনা যায়, তাই না? এক স্টুডেন্ট একদিন আমার কমেন্ট করছে, তার নাকি মা বলছে তোমার স্যারের এত শ্বাসকষ্ট কেন? দেখো আমার টার্গেট হচ্ছে যে ফার্স্ট ইয়ারে প্রথম দিন থেকে যে স্টুডেন্টগুলো ভর্তি হবে, মানে এদের শুধু ডিটেল পড়ানো হবে প্রথম দিন থেকে 2 বছর। 2 বছর পর যখন এডমিশনের জন্য আসবে তখন ডিটেল না পড়ালেও শুধু এক্সাম নিলে যেন কাভার হয়, তখনও তো পড়ানো হবে, যেন বায়োলজিটা কাভার হয়ে যায়। তো এই হঠাৎ করে দেখা হলে, পরীক্ষার আগে দেখা হলে টাইমিং নিয়ে গন্ডগোল, চাইলেও গল্প করা যায় না। অথচ আমরা এই টপিকটা মলাস্কা নিয়ে আমি সব জায়গায় গল্প করি। আমি চাইলে অন্য পর্বগুলো নিয়েও গল্প করতে পারি। 11টা গল্প বলতাম, 11টা পর্ব শেষ হয়ে যেত। লাভটা কি হতো? গল্পের দরকার আছে কারণ বোরিংনেস যেন না আসে, বেসিকের দরকার আছে কারণ জানতে হবে, জানলে মনে থাকবে, তাই না? তো ইনশাল্লাহ আল্লাহ আমার এই স্বপ্ন একদিন পূর্ণ করবে। তোমরা সবাই বলো আমিন। ভাই রিভিশন কবে থেকে শুরু করবেন? খুব শিগগির।
কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। ভাইয়া সবগুলো পর্বের শ্রেণীগুলো মুখস্থ করতে হবে? কানিস ফাতিমা কলি বলেছ, বেটার, সব থেকে ভালো হয় হচ্ছে শ্রেণীগুলো মুখস্থ করে ফেলা। আমার মনে আছে আমরা যখন প্রথম ইন্টারমিডিয়েট পড়ি তখন বইটা কিন্তু অনেক বড় ছিল। এই চ্যাপ্টারটা ছিল আমাদের জন্য বিভীষিকাময় একটা চ্যাপ্টার, কারণ এখানে শুধু প্রত্যেকটা শ্রেণীর নাম ছিল না, প্রত্যেকটা শ্রেণীর নিচে 4-5টা করে বৈশিষ্ট্য ছিল। আবার বাঁচবে মানুষেতে রাত মলাস্কা লেখা আছে, এরপর শ্রেণী আছে, শ্রেণীগুলোর মধ্যে আর 5-6টা করে বৈশিষ্ট্য দেওয়া আছে, ওগুলো উদাহরণ আলাদা করে দেওয়া আছে। মানুষ বাঁচবে? বাঁচবে না। কি তোমাদের প্রশ্ন নাই? প্রথম পঞ্চ ইন্দ্রিয় কি আর্থবোধ রায় পেয়েছে? আচ্ছা, পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে একটু বলি। আর্থ্রোপোড যারা, তারা তো হচ্ছে, তোমরা তো জানো পৃথিবীতে সব থেকে বেশি এদের সংখ্যা। তো এদের গঠনটাও কিন্তু খুব জটিল। যেমন ধরো যে তাদের কিন্তু হচ্ছে অ্যান্টেনা আছে, অ্যান্টেনা দ্বারা কিন্তু খাদ্যের গন্ধও বুঝতে পারে, টেম্পারেচারও দেখতে পারে। পায়ে একটা প্যাড আছে, প্যাড দিয়ে কিন্তু যে জায়গায় হাঁটতেছে ওই জায়গায় টেম্পারেচার সে বুঝতে পারতেছে। স্নায়ুতন্ত্র তো তার আছেই, তার কিন্তু শ্রবণের জন্য কিন্তু টিম্প্যানাও আছে। তো দেখো সে টেম্পারেচার বুঝতে পারতেছে, সব কিছু এত নিখুঁতভাবে বুঝতে পারতেছে। এই জন্যই মাছির কথাই ভাবো, তুমি কিন্তু মাছিকে সহজে মারতে পারো না, কারণ কি এত দ্রুত সে বুঝতে পারে, উড়ে যাইতে পারে, রাইট? মশাগুলো একটু বোকাশোকা হয়েছে, মশাগুলো স্কুলে যায় না এই জন্য। তো এখন কথা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় বলতে আসলে এটাই বোঝানো হয়। পঞ্চ ইন্দ্রিয় শব্দটা সায়েন্সের কোনো শব্দ না, এটা হচ্ছে ওই সুরিয়ালিজমের একটা শব্দ, যে মানুষের 5টা ইন্দ্রিয় আছে। চোখ দিয়ে তারা দেখতে পায়, কান দিয়ে তারা শুনতে পায়, নাক দিয়ে গন্ধ পায়, জিহ্বা দিয়ে স্বাদ পায়, আরেকটা কি ত্বক। আচ্ছা, আরেকটা হচ্ছে ত্বক, পঞ্চ ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের কথা চিন্তা করলে তো আরো আছে, তাই না? আরেকটা আছে ষষ্ঠ ইন্দ্রিয়, এই যে ফিল করতেছো, তোমাদের মধ্যে তো অনেকেই চিন্তা করে রাখছো, এডমিশনে চান্স পাইলেই তার সামনে গিয়ে বলো বুয়েটে পড়তেছি, ডিএমসিতে পড়তেছি, চলো, রাইট? সো ভাই ট্রাস্ট মি, আমি যখন মেডিকেলের প্রিপারেশন নিচ্ছিলাম সেকেন্ড টাইমে, তখন আমার দিন রাত কাটে একটা স্বপ্ন দেখে। সেটা হলো যেদিন চান্স পাবো সেদিন সাইকেল নিয়ে হচ্ছে তার বাসায় চলে যাবো, বাসায় গিয়ে বললো আমি এখন মেডিকেলে পড়ি, মানে আমি খুব দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, আমি বিয়ে করতে হবে, রাইট? নাম বলার কি দরকার এখানে? তো এরকম তো অনেকে স্বপ্ন নিয়ে আসো, ট্রাস্ট মি, শুধু ফিল আপ করো, ফিল আপ করার পর মনে হবে যে তুমি, তোমার লাইফের সব থেকে ওয়ার্স্ট স্বপ্ন ছিল এইটা, কারণ ইউ ডিজার্ভ বেটার। মহিবুল্লাহ আমার মন থেকে বলতেছে, না ভাই আপনি যতই বলেন আমার ফোকাস কখনোই চেঞ্জ হবে না, চান্স পা, তারপর দেখ কি হয়। সায়েন্টিফিক নেম পঞ্চ ইন্দ্রিয় কি আর্থ্রোপোড রায় পেয়েছে? হ্যাঁ, আর্থ্রোপোড রায় প্রথম পঞ্চ ইন্দ্রিয়টা আসে, কারণ তার আগের প্রাণীগুলোর ক্ষেত্রে দেখো এত বেশি নাই। বিসিএস পেলে বলো, বিসিএস পেলে আর বলা লাগবে না, সাথে সাথে দেখবো সবাই চলে আসছে তোমার বাসায়। তো ঠিক আছে, আজকে যে প্রশ্নগুলো বাকি থাকছে এগুলো সহ পরেগুলো ইনশাল্লাহ আমি পরে ক্লাসে দিব। আর আমি এক্ষুনি ক্লাস শেষেই তোমাদের দাগিয়ে দিচ্ছি কোন সায়েন্টিফিক নামগুলো তোমরা মুখস্থ করবা, এবং স্টার মার্ক দিয়ে দিব কোন ক্লাসগুলো তোমরা বেশি, কোন শ্রেণীগুলো মুখস্থ করবা, ঠিক আছে?
সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।